তোকে না বারণ করেছি আমাকে আপু বলে ডাকবি না। আপনি তো আমার বড়, আপু বলবো না তো কি বলবো? নাম ধরে ডাকবি আর আমাকে তুমি করে বলবি, বুঝলি না? আবার দিতে হবে। কিন্তু চুপ, আর একটা কথা বলবি না। দেখি তোর জ্বর কমলো কিনা। আমার কপালে হাত দিয়ে তুই শুয়ে থাক, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। যতক্ষণে ওষুধ আছে ততক্ষণে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই। আমি তাসনিনুল আহমেদ রিফাত, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা বিজনেসম্যান, মা গৃহিণী। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হলো আমার খালাতো বোন, আমার থেকে 1 বছরের সিনিয়র। ওর নাম ইশরাত জাহান, অবশ্য সবাই ওকে সিমি বলেই ডাকে। ওর বাবা হচ্ছে মেজর। আর আমাদের বাসা থেকে সিমিদের বাসার দূরত্ব 10 মিনিটের। খালার বাসায় যাচ্ছিলাম, তার পথে বৃষ্টি শুরু হয়, যার কারণে একটু জ্বর হয়। কিন্তু সিমি এখন আমাকে কোথাও ছাড়ছে না। সিমি ওষুধ নিয়ে হাজির। ওষুধ খাওয়ার পর কফি খাবি না চা? চা খাবো। ওরে আমার চা পাগল রে। আমার নাক টেনে। সিমি এইরকম কেন আমি কিছুই বুঝতে পারি না। এক সময় একরকম রূপ, একটু আগে রেগেছিল, আর এখন কত হাসি খুশি। মেয়েদের বোঝাই কঠিন। কে যেন আমাকে কল করেছে। ফোন হাতে নিয়ে দেখি যে আমার বন্ধু রিয়াদ কলটা করেছে। কলটা রিসিভ করলাম। ওই শালা, কোথায় আছিস তুই? এই তো খালাদের বাসায়। তোর মনে নাই আজ আমাদের পাশের পাড়ার ছেলেদের সাথে ক্রিকেট ম্যাচ আছে? ও তাই তো, কিন্তু আমি খেলতে যেতে পারবো না রে। কেন? সিমি আমাকে একা কোথাও ছাড়ছে না। ওদের সাথে 11,000 টাকা বাজি ধরেছি, তোকে আসতেই হবে। আসতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমরা যদি জিতি তাহলে আমাকে 2,000 টাকা দিতে হবে। আচ্ছা, দিবনি। ওকে বলে তো দিলাম যে খেলবো, কিন্তু সিমি তো আমাকে একা কোথাও ছাড়ছে না। এখনই সুযোগ, এখান থেকে পালাতে যাব ঠিক এমন সময়। এই কোথায় যাচ্ছিস রে? কই, কোথাও তো না। তুই ভালো করেই জানিস আমি মিথ্যে বলা পছন্দ করি না। ওই একটু বাথরুমে যাচ্ছিলাম। বাথরুমটা এদিকে। ও তাই তো, অগত্যা বাথরুমে গেলাম, বাইরে বের হয়ে এলাম। নে চা খা। চা খাচ্ছি আর সিমির সাথে গল্প করছি। রিয়াত আবার কল দিয়েছে। আপু, আমাকে একটু বাইরে যেতে হবে। কি বললি তুই? না মানে সিমি, না, তোর বাইরে যাওয়া চলবে না। কাজটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমিও যাবো তোর সাথে। না না, আমি একাই যেতে পারবো। সিমি আমাকে ছাড়তে যাচ্ছিল না। কোনো মতে বাইরে এলাম, মাঠে চলে এলাম। সবাই তো আমার জন্য অপেক্ষা করছে। খেলা শুরু হলো। ওরা 10 ওভারে 139 রান করলো। এবার আমাদের পালা। যে করেই হোক আমাদের জিততে হবে। ভালোই খেলছি। এখন আমাদের 4 বলে 2 রান লাগবে। কিন্তু এ কি, কোথা থেকে সিমি এসে সবার সামনে যা করলো তাতে আমার সব সম্মান শেষ। সিমি আমাকে সবার সামনে কয়েকটা থাপ্পড় দিল। আমি তো ভয়ে শেষ। যে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে দেখেই তো আমার সব হাওয়া হয়ে গেল। এটা তোর ইম্পর্টেন্ট কাজ, তাই না? চুপ। কি হলো, কথা বল। এবারও চুপ। চল বাসায়, আজ তোকে ঠিক করেই ছাড়বো আমি। সিমি আমাকে ওখান থেকে টানতে টানতে বাসায় নিয়ে যাচ্ছে। মাঠের সবাই আমাদের এই দৃশ্য দেখছে, তাতে আমার কোনো খেয়ালই নেই। সিমি যে পরিমাণ রেগে আছে, আজ তো আমার ভাগ্যে কিছু আছে। এখন আমায় ভাবতে হবে কি করে সিমির হাত থেকে বাঁচা যায়। সিমি আমাকে ওদের বাসায় নিয়ে এলো, তারপর ওর ঘরে আমাকে ভরে দিয়ে বাড়ি থেকে তালা মেরে দিল। সিমি, দরজা খোলো। চুপ। প্লিজ দরজা খোলো। এভাবে ও দরজা খুলবে না। খালাকে একবার ডেকে দেখি। খালামণি, ও খালামণি, প্লিজ দরজাটা খোলো। বাসায় কেউ নেই, অযথা চেঁচাস না। এবারের মতো মাফ করে দাও, আর কোনোদিনও তোমায় মিথ্যা কথা বলবো না। তুই প্রত্যেকবার একই কথা বলিস, এবার অন্য কিছু একটা ট্রাই কর। আমি ঘরে থাকতে পারছি না, আম্মুর কাছে যাব। ওলে আমার মায়ের খোকারে, চুপচাপ ঘরে থাক। কি আর করার, এত বড় বাহানা দেওয়ার পরও যদি দরজা না খোলে। বিছানায় শুয়ে শুয়ে গেমস খেলছি, অনেক খিদাও লেগেছে, কিন্তু সিমি তো এখনো দরজা খুলছে না। খিদা জ্বালায় প্রাণ যায় যায় অবস্থা। মন খারাপ করে শুয়ে থাকলাম। কে যেন দরজা খুলে ভেতরে এলো। দেখলাম সিমি হাতে খাবার নিয়ে এসেছে। নে খাবারটা খেয়ে নে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে না রেগে আছে। খাবো না। সিমি আমার পাশে এসে বসলো। রাগ করিস না প্লিজ, তোর শরীর খারাপ ছিল তারপরেও খেলতে গেলি, তাও আবার আমাকে মিথ্যে বলে গেলি। চুপ। নে হ্যাঁ কর। অনিচ্ছা সত্ত্বেও কেন জানি ওর হাতে খেতে লাগলাম। খাওয়া শেষে একটু রেস্ট নিতে লাগলাম। একটু পর সিমি এলো, আমার পাশে এসে বসলো।
চটটা কি খুব জোরে লেগেছে রে? চর মেরে আবার সিম্পেথি দেখাতে আসছে। কি হলো বল। না ঠিক আছে, যদিও ঠিক নেই, কিন্তু ওর মন রাখতে কথাটা বললাম। আচ্ছা তুই ঘুমা। আমিও ঘুমিয়ে দেশে যাওয়ার প্রস্তুতি নিলাম, ঘুমিয়েও গেলাম। একটু পরে রুমে কারো ঢোকার শব্দ পেলাম। চোর এলো নাকি? ও ও তো আমার কাছে এলো। আমাকে আবার মেরে ফেলবে নাকি? প্রেম করে বিয়ে করার ইচ্ছাটি আর পূরণ হলো না রে। ভয়ের মাথাটা আরো বেড়ে গেল। ও ও ও ও আমার উপর বসে পড়লো কেন? এ কি, ও তো আমাকে চড়িয়ে ধরে শুয়ে পড়লো। এতক্ষণে তো বুঝে গেলাম ও একটা মেয়ে। এখনো আমার অনেক কাছে চলে এসেছে, এতটাই কাছে যে ও নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। এতক্ষণে তো বুঝে গেলাম কে ও। ও হচ্ছে সিমি। কারণ এই মেয়েটার শরীরের গান আমার খুব পরিচিত। সিমি আমার আরো কাছে এলো। এখন আমার ঠোঁটি থেকে সিমির ঠোঁটের দূরত্ব কয়েক সেমি। এখন আমার কন্ট্রোল করতে খুবই কষ্ট হচ্ছে। আমি সিমির ঠোঁটকে আমার নিজের আয়ত্তে করে নিলাম। এমনভাবে ধরে আছি যেন বুঝতে না পারে আমি জেগে আছি। আমি ওকে কিস করা বন্ধ করে দিল, ও আমাকে কিস করেই যাচ্ছে। একটু পর আমাকে কিস করা বন্ধ করে দিল আর আমার বুকে শুয়ে পড়লো। সিমি উঠে বাইরে যাচ্ছিল, কি মনে করে যেন আবার আমার কাছে এলো, এসে আমার মাথায় হাত বোলালো। তারপর আমার কপালে একটা চুমু দিয়ে বাইরে চলে গেল। আমার চোখে ঘুম উধাও হয়ে গেল। আমার এখন নিচেরই লজ্জাবোধ হচ্ছে। হাজার হলেও বড় আপু, যদিও আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি তাকে বৈধভাবে পেতে চাই। ফজরের সময় আমার ঘুম এলো। ঘুম থেকে উঠে দেখি বেলা 10টা বাজে। আজ আমাকে সিমি ডাকলো না কেন? ফ্রেশ হয়ে ঘর থেকে বের হব ঠিক তখনই। ঘর থেকে বের হতে যাব ঠিক সেই সময় কার সাথে যেন ধাক্কা খেলাম। উঠে দেখলাম ও একটা মেয়ে, কিন্তু এ মেয়েকে তো আমি চিনি না, আর এ মেয়ে তো আমাদের সম্পর্কে কেউ না। তাহলে এখানে কি করছে? সরি, আমি ঠিক বুঝতে পারিনি। না ঠিক আছে। আসলে আমি দেখতে পাইনি। আমিও দেখতে পাইনি, তাই আমিও সরি। রিফাত, এতক্ষণে ঘুম থেকে উঠলি? আমি তোকে ডাকতেই আসছিলাম। হুম। আচ্ছা তোদের পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে ইতি, আমার বেস্ট ফ্রেন্ড, আর ইতি এ হচ্ছে রিফাত। কি ব্যাপার? ইতির পরিচয় দিল যে ওটা ওর বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি যে ওর খালাতো ভাই, সে পরিচয় দিল না কেন? হ্যাঁ বুঝলাম, ওর নাম রিফাত, কিন্তু সম্পর্কে তোর কে হয় সেটা তো বলবি। রিফাত আমার খালাতো ভাই। হাই, আমি ইতি। হাই, আমি রিফাত। হয়েছে, এখন নিচে চল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হলো আমার আর ইতির হাত মিলানো সিমির পছন্দ হলো না। যাই হোক, খুব ক্ষুধা পেয়েছে, যাই কিছু খেয়ে আসি। খাবার টেবিলে বসলাম। ইতি আমার পাশে বসলো। সিমি শুধু কয়েকবার তাকে খাবার বেড়ে দিতে লাগলো। খাবার খাওয়া শুরু করলাম। সিমি আমার সামনে বসলো। একটু পর পর ইতি আমার পায়ের উপর পা দিচ্ছে। আমি যখনই ওর দিকে তাকাচ্ছি তখনই সে মুচকি হাসি দিচ্ছে। মেয়েটা দেখতে ভালোই, কিন্তু ওর কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে মাথার তার কাটা। কারণ 2 মিনিটের পরিচয়ে কেউ কারোর সাথে এরকম করে নাকি? সিমি আমাদের দিকে তাকিয়ে আছে। মুখটা পুরোটাই লাল বর্ণ ধারণ করেছে। হয়তো ওকে ঝাল লেগেছে। আমি খাবারটা খেতে লাগলাম। কই, কিছুই তো ঝাল হয়নি, তাহলে ওর মুখ কেন লাল হলো? হয়তো প্রচন্ড গরমে এরকম হয়েছে। কিন্তু এখানে তো এসি আছে, তাহলে কোন কারণে হয়েছে? হয়তো। আমার তরকারি শেষ। সিমি একটু তরকারি দাও তো। এনে ধর। বাটিটা আমার প্লেটে ঢেলে দিল আর খাবার ছেড়ে উঠে গেল। এরকম কেন বললো? ইতিকে জিজ্ঞেস করলাম। কে জানি। খাওয়া দাওয়া শেষে আমার ইতি গল্প করছি। আপনাকে তো আগে কখনো দেখিনি। আসলে আমি ইন্টার পরীক্ষার পর বাইরেই চলে যাই, কালকেই এখানে এসেছি। ও, তুমি ফেসবুক চালাও? আজকালও বাচ্চারাও চালায়, আমি তো বড়। হাইসে আমার বড় পোলা। এত হাসলে কিন্তু দাঁত পড়ে যাবে। তুমি তো ভালোই কথা বলতে পারো। হয়তোবা। আচ্ছা তোমার আইডিটা দাও। ফয়সাল আহমেদ। ইতি সার্চ দিল। এখানে তোমার আইডি কোনটা? এইটা। সত্যি বলছো? মিথ্যা কেন বলবো? ইতি কোনো কথা না বলেই আমাকে জড়িয়ে ধরলো। কি হলো, জড়িয়ে ধরলেন কেন? তুমি বিশ্বাস করবে না, আমি কত বড় বড় ফ্যান। ও আমি হচ্ছি শেষ বিকেলের গল্প। ও তোমাকে কতবার বলেছি তোমার একটা পিক দাও, তাও দাওনি। আমি ফেক ভেবেছিলাম। এখন আর এই আইডিতে গল্প দাও না কেন? ওটাতে পোস্ট করতে ভালো লাগে না। ওইটাতে তো তোমার অনেকগুলো ফ্যান্স আছে। এইসব 2 দিনের রাতের জন্য।
কয়েকদিন লেখা বন্ধ করলে বোঝা যায় যে কে আসল ফ্যান। সিমি এলো। কি করছিস তোরা? এই তো গল্প করছি। কি গল্প, আমিও শুনি। গল্প নিয়ে। আচ্ছা তোরা থাক, আমার একটু কাজ আছে, বাসায় যেতে হবে। সে কি, থাক না। না রে, আজ আর থাকতেই পারবো না, কাল না হয়ে আসবো। আচ্ছা এদিকে আমি আর সিমি বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। চল তুই। আমি আবার কি করলাম? কি করেছিস তাই না? ইতির সাথে এত ভাব কেন তোর? ওই তো একটু গল্প করছিলাম আর কি। কই, কোনোদিন তো আমার সাথে ভালোভাবে কথা বলিসনি, আর ওর সাথে এত হাসখুশি ভাবে। তুমি শুধু আমাকে মারো আর বকো, তাই তোমাকে দেখে আমার ভয় করে। টাকা আমার দিকে। আমার গালে হাত দিয়ে। তুই কেন বলিস না বলতো? তুই কেন বুঝিস না বলতো? কি বুঝি না আমি? কিছু না। কফি খাবি? সিমি কফি আনতে চলে গেল। আমি একটু ফেব্রুতে ঢুকলাম। ইতি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, সাথে সাথেই মেসেজ দিল। কি করছে? বসে আছি, বাসায় পৌঁছেছে। এত তাড়াতাড়ি কিভাবে গেলে? আমাদের বাসায় তো সিমিদের বাসা থেকে 10 মিনিটের পথ। ও, ইতির সাথে চ্যাট করছি, আর ঠিক সে সময় সিমি হাজির। তার সাথে চ্যাট করছিস দেখি। নাও। সিমি চ্যাটগুলো দেখলো। সিমি সাথে সাথেই আমার গেলে একটা জ্বর দিল, আর মোবাইলটা আছাড় দিল। এখন আমার সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। একটা মাত্র মোবাইল ছিল আমার, তাও 4 বছরের পুরাতন মোবাইল। এখন তো আর আমাকে আব্বু মোবাইল কিনে দেবে না, কারণ আমার মাইগ্রেনের সমস্যা আছে। তারা চায় না আমি মোবাইল চালাই। অনেক কষ্ট করেও এই মোবাইলটা নিয়েছিলাম। রাগের থেকে কান্নাই বেশি আছে। না, আর সিমির সাথে কথা বলবো না। ও শুধু আমায় কষ্ট দেয়, শুধু শুধু আমার মোবাইলটা ভেঙে দিল। ইতির সাথে তো শুধু একটু চ্যাটই করেছিলাম। এখানে রাগার কি আছে? সিমি যদি 1000টা ছেলের সাথে কথা বলে তাতে কোনো দোষ নেই, আর আমি যদি একটা মেয়ের সাথে কথা বলি তাতেই দোষ। দোষ তো ছোট হয়ে গেল। সিমি যদি আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে তাহলে এমন রিয়েক্ট করে যেন আমি কোনো মহা পাপ করে ফেলেছি। মোবাইলটা তুললাম। না না না, এ হতে পারে না। আমার মোবাইলটা 3 ভাগ হয়ে গেছে। এতদিন আমায় মেরেছে, কিছুই বলেনি, কিন্তু আজ তুমি আমার নিষ্পাপ ফুলের মতো বাচ্চাকে, সরি, মোবাইলকে ভেঙে ফেললে। না না, আমি এ জীবন রেখে কি করব যেখানে মোবাইলই নেই? চুপ কর। তো এত ভং পাইছি যেন আমার 1 নং চলে এসেছে। এত অভিনয় কোথায় শিখলি? অভিনয় মানে? তুমি আমার সব শেষ করে দিলে। চুপ কর। থাকবো না আর তোমার সাথে। আমি রেগে সিমিদের বাসা থেকে বের হয়ে আসলাম। আমি এখন আমার বাড়ি যাচ্ছি, আমার না, আমার বাবার বাড়ি। চলে এলাম নিজের বাসায়। দেখি আম্মু কিচেনে। দেখি আম্মুকে বলে কিছু করা যায় কিনা। আম্মু, আম্মু, হো আম্মু। বল, কি লাগবে? কি লাগবে মানে? আমি কি তোমায় ভালোবাসি না? কই, এতদিন তো কোথায় ছিল তোর ভালোবাসা? খালার বাসায় গিয়ে নিজের মাকে ভুলে গেলি। বল কি লাগবে? একটা মোবাইল দাও না। মোবাইল তো তোকে দেওয়া যাবে না, এমনিতেই তোর সমস্যা। আমি আম্মুকে অনেক বোঝালাম, কিন্তু কিছুই হলো না। মোবাইল নাই, তাই ভালো লাগছে না। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে অনুভব করলাম কি যেন আমার মাথার কাছে আছে। চোখ খুলে দেখলাম যে পাশে তাকিয়ে দেখি যে একটা বক্স রাখা আছে, প্যাকেট করা আছে। তাই বুঝতে পারছি না কি রয়েছে বক্সে। দেখি কি আছে। প্যাকেটটা খুলে দেখি একটা মোবাইলের প্যাকেট। বক্সটা খুলে তো আমি অবাক, এত দামি ফোন। বক্সের ভিতরে একটা কাগজ রয়েছে। কাগজটা খুললাম। কাগজে লেখা আছে, তোমার জন্য একটি ছোট্ট উপহার। কিন্তু কে দিল এত দামি ফোন আমায়? কাগজে তো কারোর নাম লেখা নেই। যে খুশি সে দিক। আমার এখন লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। অবশেষে ভালো ফোন পেলাম। যাই, আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এসে নতুন মোবাইলটা নিয়ে লাফাতে লাফাতে আম্মুর কাছে গেলাম। কি হয়েছে তোর? এভাবে লাফাচ্ছিস কেন? কেন মানে? দেখছো না কত দামি আর স্মার্টফোন আমার হাতে? তুই মোবাইল কোথায় পেলি? আম্মু, কেন নাটক করছো? তুমিই তো দিয়েছো। কই না তো। তুমি দাওনি? তাহলে হয়তো আব্বু দিয়েছে। না না, তোর বাবা দেয়নি। তাহলে কি তুই কিনেছিস? পাগল হলে নাকি? এত দামি ফোন কিনতে গেলে আমার কমপক্ষে 4 বছর ধরে টাকা জমাতে হবে। আচ্ছা, আয় বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমিও তো বসে পড়লাম। আহা, আজ যে আমার কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। এমনিতেই নতুন মোবাইল, তার উপর এত দামি। যে আমাকে এই ফোনটা দিয়েছে তার জন্য অশেষ ধন্যবাদ। মোবাইলটা টিপতে লাগলাম। একটু ফেসবুকে ঢুকলাম। না, কিছুই নাই, কয়েকটা নোটিফিকেশন মাত্র।
নিউজফিড ঘুরতে লাগলাম। আম্মু চলে এলো আর শুরু হয়ে গেল আমার বকা খাওয়া। এর জন্যই তোকে মোবাইল দিই না। কেন? আমি কি করলাম? এই তো সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকিস। আচ্ছা ঠিক আছে, কম করে চালাবো। এই ডায়লগ বাদ দে, খাবার খেতে আয়। আমিও খেতে বসে গেলাম। খাবার সময় কে যেন কল দিল। দেখি যে সিমি কল দিয়েছে। না, ওর সাথে আর কোনোদিনও কথাই বলবো না। কথা তো দূরের কথা, ওর মুখ পর্যন্ত দেখবো না। বারবার কল দিচ্ছে আর আমি ভদ্র ছেলের মতো ওর কলটা কেটে দিচ্ছি। এখন আমার চরম বিরক্ত লাগছে। কি ফালতু মেয়ে বুঝি না। দেখছে এতবার কল কাটলাম, তারপরও আমাকে কল দিয়ে যাচ্ছে। একটু পর মেসেজ দিল। মেসেজে লিখেছে, প্লিজ কলটা ধর, আমাকে ক্ষমা করে দে, আর কোনোদিনও তোর সাথে বাজে ব্যবহার করবো না। এইরকম আরো কয়েকটা মেসেজ দিয়েছে। এখন যতই বলুক আমার সাথে বাজে ব্যবহার করবে না। কয়েকদিন পর ঠিক আবার আগের রূপে ফিরে আসবে। মোবাইলটা অফ করে দিলাম। আম্মুকে যেন কল দিল। আম্মু কথা বলা শেষে আমার কাছে এলো। তুই একটু তোর খালার বাসায় যা তো, কেন? কিছু কাজ আছে। তার মানে সিমি কল করে ডেকেছে। আমি তো যাব না, আমার একটু কাজ আছে, আর যেতে পারবো না। তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি তো। আগে তো খালার নাম শুনলেই লাফাতি, আর এখন যেতেই চাচ্ছিস না। কিছু না, আমি গেলাম। তোর কিছুই ভালো লাগছে না, সব দিক দিয়েই প্যারা। একা একা ভালো লাগছে না। দেখি বেস্টুটারে কল দিয়া, কোথায় আছিস? বাসায়? কেন? ভালো লাগছে না, তুই আয়। মামার দোকানে বস, আমি আসছি। গেলাম চাওয়ালা মামার দোকানে। এই দোকানে বসেই আমরা আড্ডা দিই। মামা কি খবর মামা? মন খারাপ দেখাচ্ছে যে। না সেরকম কিছু না। চা দিব তোমারে? দেন দেখি। ফেবুতে ঢুকি, কিছুই নেই, কয়েকটা নোটিফিকেশন মাত্র। বাস্তবে কেউ খোঁজ নেয় না। আর এটা তো ফেসবুক। এই নাও তোমার চা। চাটা নিলাম, চায়ের চমক দেব, আর ঠিক তখনই পেছন থেকে কে যেন মাথায় টোকা দিল, আর আমার চায়ের কাপ থেকে কিছুটা পড়ে গেল। পেছনে তাকিয়ে দেখি প্রান্ত তার 28টা দাঁত বেদ করে হাসছে। হলার পুত, মাথায় মালি কেন? কম কথা ক, তোরে মারমু না তো কারে মারমু? চুপ শালা, বস। আমাকে কি চা তোর বাপ খাওয়াইবে? বাপ কেন খাওয়াতে যাবে? তোর হাত নাই? চুপ কর আর চা অর্ডার দে। প্রান্ত আর আমি চা খাচ্ছি আর গল্প করছি। মনটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। মন যতই খারাপ থাকুক, পাশে একটা বেস্ট ফ্রেন্ড থাকলে সব ঠিক হয়ে যায়। চা খাওয়া শেষে চল একটু হেঁটে আসি। চল। হাঁটতে গেলাম। কে যেন নাম ধরে ডাক দিল। তাকে দেখি প্রিয়া। প্রিয়া আগে আমাদের সাথেই পড়তো, কিন্তু কিছু কারণে অন্য জায়গায় চলে গিয়েছিল। কি রে, এত ডাকছি, দাঁড়াস না কেন? বুঝতে পারেনি। আমি আর প্রিয়া টুকটাক কথা বলছি। মাঝখানে প্রান্ত বলে উঠল, পাশে রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে গল্প কর। আমরা তিনজন গেলাম রেস্টুরেন্টে। আমি বুঝতে পেরেছি প্রান্তর মন খারাপ, কারণ ও প্রিয়াকে ভালোবাসতো আর এখনো বাসে। আমরা বসে যাব, ঠিক তখনই প্রান্ত বলল ও নাকি ওয়াশরুমে যাবে। আমি আর প্রিয়া গল্প করছি। প্রিয়ার একটা জিনিস খুব বাজে, কথা বলে গায়ের উপর পড়বে। যাই হোক, কথা বলছি, কোথা থেকে সিমি এলো। আর এইটা তোর কাজ? আমার রাগ চরম পর্যায়ে উঠে গেছে। আমি যা খুশি তাই করি, তাতে তোমার কি? আজ বড় তাই কিছু বললাম না। তুমি আর আমাকে তোমার মুখ দেখাবে না। প্রান্ত এলো আর আমাকে টেনে নিয়ে গেল। এত জোরে চর মেরেছে, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। বাসায় এসে গোসল করে আয়নার সামনে দাঁড়ালাম। গালটা পুরো ফুলে গেছে। আম্মুকে খাবার আমার ঘরে দিয়ে যেতে বললাম। খাবার খেয়ে শুয়ে পড়লাম। ব্যথার কারণে ঘুমাতেও কষ্ট হচ্ছে। রাতের বেলা শরীরে হালকা জ্বর এলো। আম্মুকে ফোন করেছে। কথা বলা শেষে আম্মু এসে আমাকে যা বললো, তাতে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। কারণ আম্মু বলল যে, সিমির সাথে কি তোর কিছু হয়েছে? কই না তো। কেন? সিমি নাকি কাল সকাল থেকে ঘরে ঢুকে বসে আছে, কাউকে কিছু বলছেও না, ঘরেও ঢুকতে দিচ্ছে না। এতে আমি কি করব? সিমি তো তোর কথা শুনে, বলছিলাম মেয়েটাকে একটু দেখে আয়। না, আমি যেতে পারবো না। যা বলছি। যাচ্ছি তো, এত ধুমকাও কেন? যাই হোক, শরীরটা একটু ব্যথা ব্যথা করছে, মনে হয় জ্বর আসবে। বাইকের চাবি দাও। এই নে। গ্যারেজ থেকে বাইকটা বের করলাম। অনেকদিন থেকে চালানো নেই। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খালার বাসার উদ্দেশ্যে। এইটুখানি রাস্তা, তাও বাইক নিয়ে যাচ্ছি, কারণ অনেক রাত হয়েছে। খালার বাসায় পৌঁছে গেলাম। এসেছিস বাবা? না এসে কি আর করবো বলো। কোথায় সিমি? ওই রুমে। আচ্ছা দেখি কি করা যায়। তুমি টেনশন নিও না তো,
আমি গেলাম সিমির ঘরের সামনে, একটু ঠেললাম। দরজা ভিতর থেকে বন্ধ করা আছে। একটু ডাক দিয়ে দেখি, যদিও বা দরজাটা না খোলার কথা, কারণ ও এরকম করেছে আমার খারাপ ব্যবহারের জন্য। সিমি, সিমি শব্দ না করে, সিমি, এই সিমি দরজা খুলো, জোরে প্লাস দরজা ধাক্কা দিয়ে। অবাক কাণ্ড, সিমি দরজা খুলে দিল। দরজা খোলার পর আবার শুয়ে পড়ল, কিন্তু পেটের ভরে। আমি সিমির পাশে গিয়ে বসলাম। এই সিমি, আমার দিকে তাকাও, মাথায় হাত দিয়ে। সিমির কান্না আরেকটু বেড়ে গেল, কিন্তু কোনো কথাই বলছে না। প্লিজ কথা বলো। তুমি যদি আমাকে সবার সামনে চড় না মারতে, তাহলে তো আমি এরকম বাজে ব্যবহার করতাম না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিনও তোমার সাথে বাজে ব্যবহার করবো না। আর আজ যে মেয়েটির সাথে কথা বলছিলাম, ওটা আমার ছোটবেলার বন্ধু ছিল। অনেকদিন পর দেখা, তাই একটু কথা বলছিলাম। আমার কথাটা শেষ হওয়া মাত্রই সিমি আমাকে তার সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলো, এত জোরে যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। যাই হোক, লাইনে এসেছে। আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তাতে তোমার কি? সিমি আমার চুলের মুঠি ধরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁটের জোড়া লাগিয়ে দিল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, শুধু তার নরম ঠোঁটের ছোঁয়া ছাড়া। একটু পর আমাকে ছাড়লো আর বলল, তুই কি বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? কি বলছো? হ্যাঁ রে, আমি তোকে খুব ভালোবাসি, নিজের থেকে বেশি ভালোবাসি। কিন্তু আমাকে ফিরিয়ে দিস না, আর যদি তুই আমাকে ফিরিয়ে দিস তাহলে আমি সুইসাইড করব, কারণ তোকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না। আমি কি বলবো বুঝতে পারছি না। কি হলো বল, আমাকে ভালোবাসবি না তুই? চলো আগে খাবে, সকাল থেকে নাকি কিছুই খাওনি। আগে বল ভালোবাসিস। আমি যে এখন কি করি, ভালোবাসি না বললেও মরবে, হ্যাঁ হ্যাঁ বললেও আমি মরবো। অগত্যা আমি বললাম ভালোবাসি, আর সিমি আমাকে জড়িয়ে ধরলো। আর ঠিক ওই সময় খালা এসে পড়লো। কি রে, ঝগড়া শেষ হলো তাহলে? আমি প্রায় হতভম্ব। এইরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, কিন্তু সিমির মধ্যে কোনো পরিবর্তন দেখছি না, জড়িয়ে ধরে আছে। হ্যাঁ মা, তাহলে খাবি চল। খাবারটা আমার ঘরে দিয়ে জানো মাম্মু। আচ্ছা ঠিক আছে। খালা খাবার আনতে চলে গেল। এটা কি করলা? কি করলাম? খালার সামনেও জড়িয়ে ধরেছিলে কেন? খালা কি মনে করবে? কিছু মনে করবে না। ছাড়ো তো। সিমিকে জোর করে ছাড়িয়ে নিলাম। খালা আমাদের দুজনের খাবার দিয়ে গেল, কিন্তু আমার জ্বর চলে এসেছে, তাই রুচি নেই। কিন্তু সিমি কেন খাচ্ছে না? কি হলো, খাচ্ছ না কেন? তোমার হাতে খাবো তাই। কি বলছো আমাকে তাও তুমি করে? আমি কেন তোমাকে খাওয়াতে যাব? তুমি না খাওয়ালে আমি খাবো না। নাও হা করো। সিমিকে খাওয়াচ্ছি আর সেও খাচ্ছে, এমনভাবে খাচ্ছে যেন মনে হচ্ছে কত স্বাদ হয়েছে। আর খাবার স্টাইল তো পুরো বাচ্চাদের মতো। খেতে খেতে আমার হাতে কামড় দিল। উফ, সরি, ব্যথা পেয়েছো বুঝি? না ঠিক আছে। একটু ফাজলামি করতে গিয়ে। বাদ দাও না, খাও। সিমিকে খাওয়ানোর পর খালাকে থালা দিয়ে এলাম। আমিও হাত ধুয়ে সিমির ঘরে গেলাম। সিমির সাথে গল্প করছি আর খালা এলো। তোরা বাসায় থাক, আমাকে সিমির বাবার কাছে যেতে হবে। কেন, কি হয়েছে বাবার? কিছু না, একটু কাজ আছে ওখানে। এত রাতে কিভাবে যাব? তোর খালু গাড়ি পাঠিয়েছে। আমি সিমি খালাকে নিচ পর্যন্ত এগিয়ে দিতে আসলাম। খালা চলে গেল। সিমি এত খুশি হচ্ছে কেন? মনে হচ্ছে খালা যাওয়াতে ও খুব খুশি হয়েছে। সিমি যে কি হলো, আমাকে টানতে টানতে তার ঘরে নিয়ে গেল আর দরজা আটকে দিল। কি হলো, এরকম করছে কেন? আজ সুযোগ এসে গেছে। কিসের সুযোগ? একটু পরেই বুঝে নিবি। আমার তো ভয় হাঁটু কাঁপছে আর ঘামছি তো। কি করব? উল্টাপাল্টা কিছু করলে তো মান সম্মান কিছুই থাকবে না। তুমি থাকো, আমি গোসল করে আসছি। এত রাতে আবার কেন গোসল করতে গেল? যাকে আমি একটু মোবাইল টিপছি আর মুখে পানি ছিটা পড়লো। উপরে মুখ তুলে দেখি সিমি এইমাত্র গোসল ছেড়ে বের হলো। দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো। মনে হচ্ছে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ভেজা চুলের গান নেই। সিমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। বুকের মধ্যে অনেক সাহস নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম। ভাবছি জড়িয়ে ধরবো না। আমার হাত পা কেমন করছে। বুকের ভেতর তো মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে টাটাচ্ছে। খুব জোরে জোরে হার্টবিট করছে। এইসব ভাবতে ভাবতে সিমের চুল আসানো শেষ। কি দেখছো এভাবে? ওর কথায় আমার ঘোর কাটলো। না কিছু না। আমি ঘুমাবো কোথায়? কেন, এই ঘরে। তুমি? আমিও। পাগল হলে নাকি? কেন?
বিয়ের আগে এক ঘরে শুতে পারবো না। সিমি আমার কাছে এলো আর তার দুই হাতে আমার গলাটা জড়িয়ে ধরলো। সে আমার কানের কাছে আসার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, আমি একটু বেশি লম্বা। নিচু হও। আমিও তাই করলাম। সিমি আমার কানের কাছে তার মুখ নিয়ে এলো আর বলল, ভয় পেও না, কিছু করবো না। যাক বাবা, জানে প্রাণ এলো। আচ্ছা তাহলে আমি ঘুমালাম। আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সিমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সিমি বিছানায় কাছে এসে আমার উপরে চেপে বসলো আর একটু পর জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমার মুখের সাথে তার মুখ ঘষে আর গালে ছোট ছোট করে চুমু দিচ্ছে। ইস, কি লজ্জা লাগছে বলে বোঝাতে পারবো না। আমিও সিমিকে জড়িয়ে ধরলাম আর কপালে চুমু দিয়ে শুয়ে থাকি। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানার পাশে বালতি আর পাশের টেবিলে বালতি, তার মধ্যে একটু কাপড়ের টুকরা, আর সিমি আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ওর ঘুমাতো মুখটা দেখে অনেক মায়াবী লাগছে, কিন্তু রেগে গেল ওকে দেখতে অনেকটাই সুন্দর দেখায়। তাহলে হয়তো রাতের বেলা আমার জ্বর বেড়েছিল আর সিমি সারা রাত আমার সেবা করেছে। আমাকে যতই মারুক বকুক, সবকিছুর পেছনে ওর ভালোবাসা রয়েছে। তাহলে আমাদের মা বাবা যখন বকা দেয় তখন কেন রাগ করেন? মা বাবাও আমাদের ভালোবাসেন, তাই চান না আমরা খারাপ কিছু করি, তাই তারা বকা দেয়। তারা বকা দিলে শাসন আর গার্লফ্রেন্ড বকা দিলে কেয়ার, মানবতা পাট খেতে। যাই হোক, গল্পে আসা যাক। আমি সিমির মাথায় হালকা করে হাত বুলাতে লাগলাম। সিমি আমায় আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো, হয়তো জেগে গেছে। আমি কিছু বললাম না। একটু পর সিমি বলল, কখন উঠেছো ঘুম থেকে? এই তো একটু আগে। এখন কেমন লাগছে তোমার? তুমি সেবা করেছো, ভালো না হয়ে পারি? সবসময় বেশি বলো কেন? আচ্ছা আর বলবো না, এখন ছাড়ো। না, আর একটু শুয়ে থাকি না তোমার বুকে। আমি আর কি বলবো, একটু শুয়ে থাকলাম। সিমি উঠে চাইছে, এবার আমার পালা। আর একটু শুয়ে থাকো না। নাস্তা বানাতে হবে না। তোমাকে জড়িয়ে ধরে থাকতে খুব ভালো লাগছে। আমি যা বললাম তুমি তাই বলছো, মানে প্রতিশোধ নিচ্ছ, তাই না? আচ্ছা যাও। সিমি ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেল আর আমি আর একটু শুয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। সিমি নাস্তা বানাতে ব্যস্ত। আমি একটু টিভিটা চালু করলাম। কিছুই ভালো লাগছে না। দেখি কার্টুনের চ্যানেল দিয়ে মোটু আর পাতলু কি জোরি গানটা পাচ্ছে। আহা কি মজা কার্টুন দেখা, সেটা তো তারাই বলতে পারবে যারা কার্টুন দেখে। অযথা কটকটি রানীকে নিয়ে পড়ে থাকে। সিমি আমার পাশে এসে দাঁড়ালো আর আমার দিকে অভাব চোখে তাকিয়ে আছে। কি এমন করলাম যেভাবে তাকিয়ে আছে? আজ আবার থাপ্পড় না খেতে হয়? তুমি এত বড় ছেলে তারপরেও কার্টুন দেখো? না মানে ছোটবেলার অভ্যাস, আর কার্টুন না দেখলে আমার দিন পূরণই হয় না। আচ্ছা খেতে আসো। আমিও চুপচাপ ভদ্র ছেলের মতো খেতে বসে গেলাম। খাওয়া শেষে সোফায় গিয়ে বসলাম। দেখি একটু মোবাইলটা টিপে। মানতে হবে মোবাইলটা কিন্তু একের সেই লেভেলের মোবাইল। যদি জানতে পারি কে আমায় মোবাইলটা দিয়েছে তাহলে তাকে একটা বড়সড় করে হাঁক দেব, যাকে বলে জড়িয়ে ধরা আর কি। একটা আননোন নাম্বার থেকে কল এলো। হ্যালো। হ্যালো। কি আপনি? চিনতে পারলাম না যে। হারামি কোথাকার, আমি প্রিয়া। তুই নাম্বারটা কোথায় পেলি? ফেসবুকে। ও কিছু বলবি? শুন, আজকে রাত্রে আমাদের বাসায় আসবি? কেন? তখন প্রিয়া বলল, তোর দাওয়াত থাকলো, কিন্তু কিসের দাওয়াত সেটা তো বলি না। সারপ্রাইজ। প্রান্তকে বলেছিস? না রে, ওর নাম্বার নেই, ফেসবুকে আইডিও পেলাম না। ও না গেলে তো আমিও যাব না। কেন আসবি না? তুই ওকে কল দে। ঠিক আছে। বাই বাই। প্রিয়ার কলটা কাটলাম। প্রান্তকে কল দিলাম। হ্যাঁ দোস্ত বল। প্রিয়া ওর বাসায় দাওয়াত দিয়েছে, যাবে কি? না রে দোস্ত, আমিও আজ যাবো না, শরীরটা একটু খারাপ। আচ্ছা বাই। আমি বুঝতে পারলাম প্রান্তর মনটা খারাপ হয়ে গেল। ওর ধারণা প্রিয়া ওকে কেন কল দিল না। যাই হোক, প্রিয়াকে জানিয়ে দিই আজ যেতে পারবো না ওর বাসায়। প্রিয়াকে কল করে আমি বোঝাতে পারলাম প্রান্তর মনটা খারাপ হয়ে গেল। ওর ধারণা প্রিয়া ওকে কেন কল দিল না। যাই হোক, প্রিয়াকে জানিয়ে দিই আজ যেতে পারবো না ওর বাসায়। প্রিয়াকে কল দিলাম। বল। আজ যেতে পারবো না রে। কেন? সরি রে। প্রিয়া অনেক জোরাজোরি করলো, তাই যেতে রাজি হলাম। একটু পর সিমি এসে, কোথায় যাবা? প্রিয়ার বাসায়। প্রিয়াকে মারবো না তো কি করবো? গায়ের উপরে পড়েছিলি কেন? আমি কি পড়েছি? পড়েছে তো ওই। তাহলে তুই ওকে সরালি না কেন? ও ধরেছে আর তুমি মেরেছো।
বাদ দে, তোকে ওর বাসায় যেতে হবে না। কেন? ওর হাবভাব ভালো না। ও অনেক জেদ করছে। তাহলে আমিও তোর সাথে যাব। ঠিক আছে। বাপরে, এত কথা, তার উপর যখন কিভাবে কথা বলে, একবার তুই আরেকবার তুমি, পাগল হয়ে যাওয়া মনে হয়। এখন প্রিয়াকে বলে দিই সাথে আরো 2 জন যাচ্ছে। 2 জন বোঝে না তো, একটা সিমি আর একটা প্রান্ত। ওকে ছাড়া যাব কোনো মতেই না। প্রিয়াকে মেসেজ করে ফেলেছি, এবার যাবার পালা। দুপুরটাও আমার আর সিমির খুনছুটিতে গেল। সন্ধ্যার সময় কি হলো, এসো। এই তো আরেকটু। সিমি সিঁড়ি দিয়ে নামছে তো মনে হচ্ছে কোন এক পরী আমার সামনে দিয়ে হেঁটে আসে। নীল রঙের শাড়ি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, আর কপালে ছোট করে একটা কালো টিপ। কিন্তু ওই টিপটা বাঁকা হয়ে আছে। ও আমার কাছে আসতেই আমি ওর কপালে টিপটা ঠিক মতো লাগিয়ে দিলাম। আর সে মুচকি একটা হাসি দিল, যা ওর সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিল। চলো। চলো। আমি বাইকটা স্টার্ট দিলাম, আর সিমি পেছন থেকে আমায় জড়িয়ে ধরলো। তখন এতটাই খুশি লাগছিল যেন মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষ না হয়। প্রান্তর বাসায় গেলাম, সারা যেতেই চাচ্ছিল না, জোর করে উঠিয়ে নিয়ে এসেছি। প্রান্ত তার বাইকে আর আমরা 2 জন এক গাড়িতে। আমি বাইকটা স্টার্ট দিলাম, আর প্রিয়ার বাসা ভালোই মজা হলো। মনে হয় বৃষ্টি হবে, তাই আমরা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু তারপরেও আমি সিমি ভিজে গেলাম। ভিজে বুঝেই বাসায় এলাম। ভিজে কি বাজে অবস্থা হলো, না জানি আবার জ্বর আসে। সিমি ড্রেস চেঞ্জ করতে বাথরুমে গেল, আর আমি অন্য ঘরে গিয়ে চেঞ্জ করে আসলাম। এসে কাঁথা তোলে মাথা ঢুকিয়ে শুয়ে পড়লাম। বৃষ্টির দিনে এইভাবে শুয়ে থাকতে অনেক মজা লাগে। সাথে চা হলে তো কোনো কথাই নেই। সিমি এখনো বাথরুমে রয়েছে, সম্ভবত গোসল করছে। আমি করতে গিয়েও করলাম না, ঠান্ডা লেগে যেতে পারে। এমনিতেই আমি দুর্বল ছেলে, তার উপর এত রাতে গোসল করে নিশ্চিত জ্বর হবে। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে কাঁথার তল থেকে মুখটা বের করলাম। সিমি মাত্র গোসল ছেড়ে বের হলো। একটা লাল রঙের 3 পিস পরে আছে, সাদা মানুষ, আর লাল রঙের জামা গায়ে দেখে তো আমি আবার পুনরায় প্রেমে পড়ে গেলাম। সিমি মাথা মুছে আমার কাছে এলো, আর বিছানার পাশে বসলো। কি হলো, এভাবে শুয়ে আছো কেন? বৃষ্টির সময় তো এভাবে শুয়ে থেকে মজা হয়, তাই। তাই বুঝি? হুম। আর কি করলে মজা লাগে? যদি চা পাওয়া যেত তাহলে চা খেতাম, আর বেলকনিতে বসে বসে বৃষ্টি দেখতাম। একটু অপেক্ষা করো। কোথায় যাচ্ছে? আসছি। কোথায় যে গেল, কি ব্যাপার? 8 মিনিট পার হয়ে গেল, তারপরেও সিমি এলো না কেন? বিছানা থেকে উঠতে যাব, তখনই দেখি সিমি ঘরে ঢুকছে, আর হাতে 1 কাপ চা। তুমি কি চা বানাতে গিয়েছিলে? হ্যাঁ। এত রাতে চা কেন? তোমার মন করেছে, আর আমি এই সামান্য কাজটুকু করতে পারবো না? 1 কাপ কেন? 2 জনে মিলে 1 কাপে খেলে ভালোবাসা বাড়বে, তাই। ও। এখন চলো বেলকনিতে। বেলকনিতে গেলাম, আর সবাই বসে পড়লাম। সিমি আবার এসে আমার কোলে বসলো। কি আর বলবো, একমাত্র কোলে যা। জোরে জোরে বৃষ্টি হচ্ছে, চায়ে একবার চুমুক দিচ্ছি তো আরেকবার আমি। অনেক রাত হলো, ঘুমাবে না? চলো। ঘরে এসে আজ একসাথে ঘুমাতে পারবো না। কেন? পাশে তোমার মতো সুন্দরী ঘুমালে নিজেকে কন্ট্রোল করতে সমস্যা হয়। তাই? আচ্ছা, আমি মার ঘরে যাচ্ছি। সিমি উঠে চলে যাচ্ছিল। আমার হঠাৎ কি হলো বুঝতে পারলাম না। আমি সিমির হাত ধরে আমার কাছে নিয়ে আসলাম। সিমিকে যে কিস করতে যাব, ও দূরে ছুটে গেল। আমি ওর দিকে এগোতে থাকলাম, সিমিকে দেয়ালের সাথে চেপে ধরলাম। এবার একটু কিস খেলাম। আস্তে আস্তে কিসের মাত্রা বাড়াতে লাগলো। সিমু এখন রেসপন্স করছে। আমি শুধু ফিল করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা অনেক গভীরে চলে যায়। এই রাতে আমাদের মধ্যে শারীরিক মিলন হয়, আর এই রাতটা আমার জীবনে অন্ধকার ডেকে আনে। সকালবেলা ঘুম থেকে উঠে সিমি দেখে সে রিফাতের বুকে শুয়ে আছে, কিন্তু তার একটু পরে রাতের কথা মনে পড়ে গেল। সিমির আফসোস হচ্ছে কেন এমনটা করলো সে। সিমি এটা করতে চায়নি, তবুও আগুন আর কি পাশাপাশি থাকলে যা হয়। সিমির চোখে পানি জমতে শুরু করে দিয়েছে। সিমির কান্না চোটের বেগ বাড়তেই থাকলো। সিমির কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কি হয়েছে, সকালেই কাঁদছো কেন? কান্না করছে। তাকাও আমার দিকে আর বলো কি হয়েছে। সিমির কাঁধে হাত দিয়ে। সিমি এখন রাগ উঠেছে রিফাতের ওপর। যা কিছু হলো সব রিফাতের জন্য। হাত ছড়া তুই। কেন, কি হয়েছে সেটা তো বলো। আমি তোকে হাত ছড়াতে বলেছি। আচ্ছা সরালাম, এবার তো বলো কি হয়েছে তোমার। কুত্তা, তোর কারণেই তো সব হয়েছে। এখন আবার নাটক করছিস কেন? আমি আবার কি করলাম? গালি দিচ্ছ আর মারছো কেন?
সাধু সাজছিস কেন? হ্যাঁ, রাতে কি করলি তুই? না মানে ওটা ভুলে হয়ে গেছে। ভুল? বাহ, কত সহজে বলে দিলি এটা একটা ভুল। এখন আমার কি হবে? হ্যাঁ, কেন, তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসলে কি হবে? আমি তো তোমাকেই বিয়ে করব, এত টেনশন কেন নিচ্ছ? সিমি যেন রাগে ফেটে যাচ্ছে। সিমি আর রিফাতকে সহ্য করতে পারছে না। তুই আমার সাথে কোনো কথা বলবি না, দূরে চোখের সামনে থেকে। আমিও চলে এলাম খালার বাসা থেকে। এখন আমারও রাগ হচ্ছে, সব দোষ নাকি আমার। সে তো আমাকে আটকাতে পারতো। আমি বাসায় এসে শুয়ে পড়লাম। অন্যদিকে সিমি এখন প্রচন্ড ভেঙে পড়েছে। ও কি যে করলো তা নিজেও বুঝতে পারছে না। সিমি বাথরুমে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লো। সিমির এখন রিফাতকে ঘৃণা হচ্ছে। ছি 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 ছি, শেষ পর্যন্ত আমাদের ভালোবাসাটা এইসবে পরিণত হলো, সেটা ভাবতেই সিমির ঘৃণা বাড়ছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, নিচে আমিও চলে এলাম। নিচে গিয়ে আম্মু খেতে দাও তো। আচ্ছা দিচ্ছি। আমি টেবিলে বসে রইলাম, আম্মু খাবার দিল। আমি খেয়ে দিয়ে উপরে চলে এলাম। আজ 1 মাস হয়ে গেল, সিমির সাথে কোনো কথা নেই। সিমির মুখটা পর্যন্ত দেখিনি। এই 1 মাস আমার কতটা কষ্ট গেছে সেটা শুধু আমি জানি। এই 1 মাসের সিমির প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সিমিদের বাসায় সিমির কোনো কিছুতেই মন বসে না, ভালো মতো খাওয়া দাওয়া করে না। মোট কথা ওর জীবন এখন এলোমেলো হয়ে আছে। কি হয়েছে রে মা তোর? কিছু না, তাহলে সব সময় অন্যমনস্ক থাকিস কেন? এমনি। চল, কিছু খাবি? না। অনেক জোরাজোরির পর সিমি খেতে রাজি হলো। সিমি একটু খাবার মুখে দিতেই বমি চলে এলো। সিমি তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। সিমির মা বেশ চিন্তিত। যাই হোক, সিমি অসুস্থ খবরটা আমার মা জেনে গেল। চল তোর খালার বাসায়। কেন? সিমি নাকি অসুস্থ। আম্মু আর আমি খালার বাসায় গেলাম। তখন ডাক্তার সিমির চেক আপ করছিল। আপনাদের জন্য একটা খুশির খবর আছে। কি খবর ডাক্তার সাহেব? আপনি নানি হতে যাচ্ছেন। এই কথা শোনা মাত্র সবার পায়ের তল থেকে মাটি সরে গেল। রিফাত, তুই ডাক্তারবাবুকে নিচে ছেড়ে আয়। আমি ডাক্তারকে ছেড়ে যখন উপরে এলাম তখন শুনতে পেলাম খালা সিমিকে জিজ্ঞেস করছে, কিন্তু সিমি কিছুতেই বলছে না। হয়তো সিমি চাচ্ছে না যে আমাকে কেউ খারাপ ভাবুক। বল, কি করে এসব হলো? বল, কেন করলি এমন? তোকে আমার মেয়ে ভাবতেই লজ্জা করছে। বল, কার সাথে এসব করেছিস? না বললে তোকে আজ মেরেই ফেলবো। খালা আবার সিমির গায়ে হাত উঠাতে যাচ্ছিল, আর ঠিক সেই সময় আমার কারণে এসব হয়েছে। আমার মুখ থেকে এই কথা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। কেউ যেন কথাটা বিশ্বাস করতে পারছে না। হঠাৎ আম্মা, তোর কারণে আজ একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। ছি ছি, আমি ভাবতেই পারছি না আমার ছেলে হয়ে তুই এ কাজ করবি। খালা একবার আমার দিকে তাকাচ্ছে, একবার সিমির দিকে তাকাচ্ছে। খালা যেন কথাটা বিশ্বাস করতেই পারছে না। দূর হ আমার চোখের সামনে থেকে। ওকে ছেড়ে দে, ওর আর কি দোষ? ছেড়ে দিব মানে? ওর কারণে আজ একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। ওকে তো মেরে ফেললেও আমার মনের জ্বালা মিটবে না। সিমিরও তো দোষ আছে, না হলে এমন হতো না। তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে রয়েছিস হারামজাদা, যা এখান থেকে। আমি যাচ্ছিলাম না, আম্মু আমাকে ঠেলতে ঠেলতে ঘরের বাইরে করে দিল। বের হবার সময় সিমির দিকে তাকালাম। সিমিকে দেখে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, গালটাতে আঙ্গুলের দাগ বসে আছে, চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে উঠেছে। না, ওর দিকে তাকানো যাচ্ছে না। সিমির এই অবস্থা দেখে আমারও চোখে পানি জমতে শুরু করে দিয়েছে। একমাত্র ভুলের জন্য কয়েকটা জীবন নষ্ট হয়ে গেল। আমি খালাদের বাসা থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে আনমনে হাঁটছি আর ভাবছি, যদি সেই ভুলটা না করতাম তাহলে হয়তো আজ এতটা কষ্ট পেতে হতো না। রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কে যেন আমায় ধাক্কা দিয়ে রোডে ফেলে দিল। রোডে পড়ার কারণে হাত পা ছিলে গেছে, উঠতে কষ্ট হচ্ছে। তবে মনের ব্যথার কাছে এ ব্যথা কিছুই না। উঠে দেখি একটা মেয়ে আমার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে আছে। কি এই মেয়ে? একে তো আগে কোনোদিন দেখিনি। মনে হয় এই মেয়েটাই আমাকে ধাক্কা দিয়ে রোডে ফেলে দিয়েছে। এই যে মিস্টার, মরার এত শখ কেন? কি আপনি? আর আমাকে ধাক্কা দিলেন কেন? দেখেন তো কত জায়গায় ছিলে গেছে। আপনার ভাগ্য ভালো আমি ধাক্কা দিয়েছি, ট্রাক দিলে তো সোজা উপরে চলে যেত। হয়তো রাস্তা দিয়ে হাঁটার সময় ট্রাকের সামনে চলে গিয়েছিলাম, তাই হয়তো মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে। ধন্যবাদ। চলুন গাড়িতে উঠে বসুন। কেন? দেখছেন না কত জায়গায় ছিলে রক্ত বের হচ্ছে?
না ঠিক আছে। কি ঠিক আছে? উঠুন বলছি। অনেক জোরাজোরি করার পর গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর আপনার নাম কি? মোহাম্মদ রিফাত আলী। আমি তানজিলা, সবাই ভালোবেসে তানজু বলে ডাকে। ভালো। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, করেন। সঠিক উত্তর দিবেন কিন্তু। আমি যদি উত্তরটা জানি তাহলে দেব। আপনি আত্মহত্যা করতে কেন গিয়েছিলেন? না তো, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম আর কি। আর তাছাড়া আমি এতটাও দুর্বল নই যে আত্মহত্যার পথ বেছে নেব। ও, আপনি জানেন আমি এসব মানুষদের একদম ঘৃণা করি যারা এতটুকুতেই আত্মহত্যা করে ফেলে। তানজিলা আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে, আত্মহত্যা করে এই সেই। এমনিতেই ভালো লাগছে না, তার উপর এত বকবকানি, অসহ্য লাগছে সবকিছু। হাসপাতালটা মনে হচ্ছে অনেক দূরে হয়ে গেছে। আসলে যে সময়টা খারাপ যায় তখন সবকিছুই খারাপ লাগে। যাক বাবা, অবশেষে হাসপাতালে এলাম। হাসপাতাল থেকে ছিলা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে হাসপাতালের বাইরে এলাম। বিলটাও তানজিলা দিল। বসাক আসা গাড়ি দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কোনো বড়লোক ঘরের মেয়ে, কিন্তু এতক্ষণ তাছাড়া থেকে যা বুঝলাম মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই। চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। আপনি আর কত করবেন আমার জন্য? আমি একাই যেতে পারবো। হ্যাঁ যান, আর এবার বাসার সামনে পড়িয়েন, চুপচাপ উঠে পড়ুন। আমি গাড়িতে উঠে বসলাম। আমি যেখানে থাকি সে জায়গা বলে দিলাম। তানজিলা গাড়ি চালাচ্ছে। একটু পর আবার রেডিও শুরু হয়ে গেল। এত কথা কেউ বলতে পারে সেটা তানজিলার সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না। বাসার সামনে এসে দাঁড়ালাম। চলুন আমাদের বাসায়। আজ না অন্যদিন আসবো, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। বাই, সি ইউ সুন। আমি আর কিছু বললাম না, বাসায় গেলাম। দেখি আম্মু মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আমার জন্য আজ এই অবস্থা। আম্মু আমার শরীরে এই অবস্থা দেখেও কিছু বলল না। অন্য সময় হলে হয়তো কি যে করতো তা দিশাই পেত না। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। প্রচুর ক্ষুধা লেগেছে, সকাল থেকে না খেয়ে আছি। আম্মু খেতে দাও। আম্মু কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে দিল। এতে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। খাওয়া শেষে যখন উঠবো তখন আম্মু আমাকে পাঞ্জাবি দিয়ে গেল আর বলল গোসল করে এখনই পরে আসতে। আমি ওপরে গিয়ে গোসল ছেড়ে পাঞ্জাবি পরে নিচে এসে দেখি কয়েকজন আত্মীয় স্বজন আর কাজে বসে রয়েছে। আর সিমি বসে যে কাজের পাশে এক পাশে বসে রয়েছে। সিমির পাশে গিয়ে বস। আমিও আমার কথা মতো সিমির পাশে গিয়ে বসলাম। ভালোভাবে বিয়েটা হয়ে গেল। রাতে বাসর ঘরে ঢুকলাম। আমি জানতাম বউ বরকে সালাম করে, কিন্তু ও তো নড়াচড়াও করছে না। হয়তো জানে না আমি সিমির পাশে গিয়ে বসলাম। ওর ঘুমটা সরাতেই, কি জন্য বিয়ে করলি? যা করার তোর তো আগেই করে দিয়েছিস। এমনি দিন মারতা ভালো কথা, তাই বলে বাসুরা তো মারতে ছাড়বে না। বেশি কথা বলিস না, আর ভুল করেও আমাকে ছুবি না। ঠিক আছে। আমি বিছানায় শুতে গেলে সিমি বলে উঠল, বিছানায় কেন উঠেছিস? ঘুমাবো তাই শোবো। তুই আর আমি এক বিছানায় শোবো? হ্যাঁ, তাতে সমস্যা কি? এখন তো আমরা বিবাহিত। চুপ, আর ভুল করেও এই কথা বলবি না। তুই যদি বিছানায় শুতিস তাহলে আমি কিন্তু ফ্লোরে শোবো। না থাক, তুমি ওপরে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আমি নিচে শুতে রাজি হলাম, কারণ এখন সে অন্তঃসত্ত্বা। আমি চাই না আমার কারণে আমার বাচ্চাটার কোনো ক্ষতি হোক। যদিও বা আমি কোনোদিন নিচে শুয়ে থাকিনি। তারপরে বিছানা থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। কাঁথাটা ফ্লোরে রেখে শুয়েছি। তারপরে পিঠে ব্যথা করছে। আবার নরম বিছানায় শুয়ে অভ্যাস। তা তো আর এই নরম পাতলা খাতা নরম জায়গার মতো হতে পারে না। যাই হোক, অনেক কষ্ট করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা সিমি আমাকে ধাক্কা দিয়েতে ঘুম থেকে ওঠালো। এই ওঠ। মা, আর একটু ঘুমাতে দাও। এই, আমি তোর মা নই। ঘুম থেকে তাড়াতাড়ি উঠ, না হলে তোর উপরে পানি ঢেলে দেবো। আর তাতেও কাজ না হলে তোর মোবাইলটা ভেঙে ফেলে দেবো। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। আমার যাই হোক, মোবাইল ঠিক থাকলেই হলো। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? খালা তোকে নিচে খেতে রাখছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। সিমি চলে গেল। এবার আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। কই খাবার দাও। আজব তো, সিমি আমাকে খাবার দিল ঠিকই, কিন্তু আমার সাথে একটা কথা বলো না। এখনো রেগে আছে হয়তো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। খাবারকে ওপরে গেলাম। এখন একটু বাইরে যাব। রেডি হলাম, কিন্তু আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। নিচে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, কিন্তু আম্মু শুধু জানি না বলে থেকে গেল। বুঝলাম কথা বলার মোড নেই, তাই ওপরে চলে এলাম। রুমে এসে দেখি সিমি আতশো হয়ে আছে।
আর ওপরে তাকিয়ে রয়েছে। সিমিকে জিজ্ঞেস করে দেখি, সিমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেবে প্লিজ? সিমি শুধু একবার আমার দিকে তাকালো আর তারপর আবার অন্যদিকে মুখটা ঘুরে নিল। চুপ, আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবি না, বুঝেছিস? যা খুশি তা করে বেড়া। আমিও আর কিছু বললাম না। বুঝতেই পারছি সবার এখন অনীহা জন্মে গেছে আমার ওপর। কি আর করব, অনেক কষ্টে ফোনটা খুঁজে বের করলাম। বাড়ি থেকে ঘুরে আসি, বাসায় তো আর কিছুই নেই। আম্মু আছে তো কথা বলছে না, আর এখন বউ পেলাম তো সেও এখন অবহেলা করতে ব্যস্ত। এখন আর কারো কাছে আমার দাম নেই। না আছে তো প্রান্ত আমার সাথে সবসময় থেকেছে, তাকে ফোন করে চায়ের দোকানে ডাকলাম। ইতিমধ্যে সবাই জেনে গেছে যে আমি বিবাহিত। সবাই জিজ্ঞেস করেছে, কেউ কেউ তো আবার বাসর রাতের কথাও জিজ্ঞেস করেছে। আমি হ্যাঁ হু করে চলে এলাম, চায়ের দোকানে বসলাম। একটু পর প্রান্ত এলো, তার সাথে কথা বলে গাড়িতে চলে আসলাম। বাসায় এসে গোসল করে শুয়ে পড়লাম, শরীরটা ভালো লাগছে না। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ঘরে ঢুকেই দেখি নতুন সোফা, হয়তো ঘুমের কারণে খেয়াল করিনি। আমি নিচে গিয়ে খেতে চাইলাম, আবারও একই কেস। খাবার দিল কিন্তু কথা বলো না। আমাকে মারলেও এত কষ্ট পেতাম না যতটা সবার অবহেলায় পাচ্ছি। রাতের বেলা আমি বিছানায় বসে ফোন টিপছি আর সিমি ঘরে এলো। সিমি আনাজানা বসে চুল আসাচ্ছে। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরার লোক সামলাতে পারলাম না। সিমি এখন দাঁড়িয়ে গেছে, হয়তো চুল আসানোর কাজ শেষের পথে। আমি তাড়াতাড়ি সিমির পেছনে গেলাম আর তাকে জড়িয়ে ধরে তার চুলে আমার মুখটা ডুবিয়ে তার চুলের ঘ্রাণ নিতে লাগলাম। একটু পর সিমি আমাকে ছাড়িয়ে নিয়ে কষে গালে একটা চড় দিল। বেয়াদব, তোকে কতবার বলেছি না আমাকে ছুবি না? ছোট তো দূরের কথা, আমি তোর মুখ দেখতেও পছন্দ করি না। আমি সিমির এই কথায় অনেক ব্যথিত হলাম। আমি চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়লাম। নিজের অজান্তে চোখ থেকে দুপোটা নোনা জল বের হয়ে এলো। এসব কথা শুনতে এমনিতেও কষ্ট লাগে, তার উপর যদি প্রিয় মানুষটির মুখ থেকে এইসব কথা শোনা যায় তাহলে তো কথাই নেই। আকাশে চারটা কালো মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। যা ভেবেছিলাম তাই হলো, অনেক জোরে জোরে বৃষ্টি হতে লাগলো। আমি কাঁথা ছাড়া ঘুমাতে পারি না, যত গরমই হোক না কেন। তার উপর যদি আজ বৃষ্টি হয় তাহলে তো ঘুমাতেই পারবো না। কোনোভাবে জড়সড়ো হয়ে ঘুমাতে চেষ্টা করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি অবাক না হয়ে পারলাম না। এটা অবাক হওয়ারই বিষয়, কারণ আমার শরীরের উপর কাঁথা ছিল। এই ঘরে তো আমি আর সিমি ছাড়া কেউ নেই। সিমি তো আমাকে এখন সহ্যই করতে পারে না, তাহলে আমার গায়ে কাঁথা দেবে কেন? দিয়েছে হয়তো বা দয়া করে, আমার উপর দয়া করেছে, এতেই আমি খুশি। যাক, অন্তত একটু সেবা তো করেছে, যদিও বা এটা খুব একটা সেবা না। তবুও এখন আমি যে পরিস্থিতিতে আসি, এখন আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। হয়তো এখন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি খুশি মনে বাথরুমে ফ্রেশ হতে ঢুকলাম। ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। আম্মু, খেতে দাও। খালা বাসা নেই, আমার সাথে কোথাও গেছে। তাহলে তুমি খেতে দাও। সিমি আমার কথা মতো খাবার দিয়ে উপরে চলে গেল। আজ এত খুশি লাগছে কিছু বলবো, কি করব কিছু বুঝতে পারছি না। খাচ্ছি আর মনে মনে ডান্স মারছি, খুশি চোটে খেতেও পারছি না। একে তো আমার সেবা, তার উপর ভালোভাবে কথা বলা। আহা কি আনন্দ! আজ ট্রিট দিব প্রান্ত আর প্রিয়াকে। খাবার না খেয়ে উপরে গেলাম, প্যান্ট আর শার্ট পরে রেডি হলাম। আমি খুশি চোটে লাফাচ্ছি আর এদিক ওদিক যাচ্ছি। একটু পারফিউম লাগিয়ে নেই। সিমি বিছানায় বসে আমার কাণ্ড দেখছে। দেখুক, সমস্যা নাই, এখানে তো কয়েকটা পারফিউম রয়েছে, কোনটা মাখবো বুঝতে পারছি না। সিমি আবার এসবে এক্সপার্ট, তাকেই একবার জিজ্ঞেস করে দেখি। সিমি, দেখো তো কোনটা পারফিউম মাখবো। এইটা। থ্যাংক ইউ। যাক, সিমির রাগ তাহলে একটু একটু কমছে। আমি জুতাটা পরলাম, এত খুশি লাগছে কি আর বলবো। খুশি ঠেলায় সিমির গালে একটা চুম্মা দিয়ে দিলাম। দৌড় বাইরে এসে প্রান্তকে ফোন দিলাম। কি খবর মামা? গরম খবর, তাড়াতাড়ি রেডি হ, তোরে টিট দিমো আজ। সত্যি বলছি তো? হুম। কোথায় আসবো? কলেজের পাশের রেস্টুরেন্টটায়। ঠিক আছে। এবার প্রিয়াকে ফোন লাগা। কেন? তাড়াতাড়ি রেডি হ। কেন? আসরে ট্রিট দিমো। কেন? চুপ কর, এত কেন কেন লাগাস কেন? যা বলছিস তা কর, আর কলেজের পাশের রেস্টুরেন্টে আয়। ঠিক আছে। যাক, দুইজনকে ম্যানেজ করতে পেরেছি। তাহলে আমি এবার আমার বাইকটা নিয়ে দিলাম তোর। একবারে রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। আমি ওদের জন্য বসে আছি। এখানে আসার মূল কারণ হলো টিয়া আর প্রান্তর মিল করা। আর কতদিন ওরা একা একা থাকবে। প্রান্ত এলো। আয় বসে। হুম। আমরা টুকিটাকি কথা বলছি
আর প্রিয়া এলো। প্রিয়াকে দেখে প্রান্তর মনটা একটু খারাপ হলো। আয় বস। আজ হঠাৎ ট্রিট দিতে চাইলি, কারণটা কি? এরপর আমি ওদের সবকিছু খুলে পড়লাম। বস, মানতে হবে তোকে, অবশেষে পূরণ করলেই সিনিয়র বউয়ের স্বপ্ন। তবে এটাকে বলা যায় সিনিয়র খালাতো বোন যখন বউ। আমি খাবার অর্ডার দিলাম। সবাই মিলে অনেক আনন্দ হচ্ছে। এত খুশি ঠেলায় আবার মরে না যায়। খাবার শেষে আইসক্রিম অর্ডার দিলাম। প্রান্ত এখন হাত ধুয়ে গেল। প্রিয়াও যাচ্ছিল, তবে আমি তাকে আটকালাম। বল, কি বলবি? আসলে প্রিয়া, কথাটা একটু অন্যরকম, কিছু মনে করিস না। আচ্ছা বল। আমি তাকে প্রান্তর ব্যাপারে সবকিছু খুলে বললাম। তো আমি কি করব? আমি তোকে কিছু বলছি না, তবে ছেলেটা তোকে খুব ভালোবাসে। হাদারামটা কি কিছুই বোঝে না যে আমিও তাকে পছন্দ করি? সত্যি বলছি। থাক, আর লজ্জা পেতে হবে না, হাত ধুয়ে চল। আমি আর প্রিয়া হাত ধুয়ে আসলাম। ততক্ষণে প্রান্ত হাত ধুয়ে চেয়ারে এসে বসে আছে। আমি গিয়ে চেয়ারে বসলাম, আর প্রিয়া প্রান্তর পাশে চেয়ারে বসলো। আইসক্রিম চলে এসেছে। প্রান্ত মাথা নিচ দিকে করে আছে আর আইসক্রিম খাচ্ছে। বেচারা লজ্জা পেয়ে এরকম করছে মনে হয়। আমি প্রিয়াকে ইশারা করে একটু দূরে চলে আসলাম, যাতে ওদের ডিস্টার্ব না হয়। কেমন আছিস? ভালো। তোর কি কিছু হয়েছে? না। তাহলে এরকম মনমরা হয়ে আছিস কেন? এমনি। তাকা আমার দিকে, প্রান্তর গালে হাত দিয়ে। কি করছিস? এটা পাবলিক প্লেস। তাতে কি হয়েছে? তুই না আমায় ভালোবাসিস? তোকে কে বললো? আগে বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? বাসি। গাধা, তাহলে এতদিন বলিসনি কেন? ভয় পেয়েছিলাম, আর পরে তো তুই চলে গেলি। হ্যালো গাইস, এখন প্রেম বাদ দাও, চলো কোথা থেকে ঘুরে আসি। চল পার্কে যাই। প্রেম তো শুরু হতে না হতেই পার্কে যাবা? ফাজলামি রাখ। আমি তোদের সাথে যে কি করব? কি করবি মানে? আমাদের প্রেম তো শুরু হলো তোর কারণে। কি তার মানে এইসব তুই বলেছিস? তোর তো আর এসবের সাহস নেই। আচ্ছা চল পার্কে যাই। বিল মিটিয়ে দিয়ে আমরা পার্কে গেলাম। তারা দুজন প্রেমালাপ করছে, আর আমি বসে বসে অন্যদের প্রেম দেখছি। এইসব দেখে আমার সিমির কথা মনে পড়ে গেল। বাসায়ও একা আছে, কি যে করছে। এখন এই সময় ওর পাশে থাকা আমার দরকার। আমি ওদের দুজনকে বুঝিয়ে বাসায় এলাম। আমি সোজা উপরে গেলাম। এখন সিমি এইমাত্র গোসল ছেড়ে বের হয়েছে। এখন সে চুলগুলো আঁচড়াচ্ছে। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম আর তার কাঁধে মুখ ঢুকালাম। এখনই সে কিছু বলবে না, কারণ এখন সে একটু আগে থেকে কম রেগে আছে। এতটুকু তার রাগ আমি ভালোবাসা দিয়ে শোধ করে দেব। কিন্তু না, সিমি যে আবার কি হলো। ছাড়, জানোয়ার কথাকার। কি ভেবেছিস তুই তোর সাথে ভালো করে কথা বলেছি তাই ভেবেছিস সব ভুলে গেছি? তোর মতো জানোয়ারকে তো আমি কোনোদিনই ভুলবো না। কুত্তার বাচ্চা, তুই জানিস না এখন আমি অন্তঃসত্ত্বা। থাক, আর কিছু বলতে হবে না। আমি শুধু ছাদে চলে গেলাম। কি করবো এখন? প্রিয়াকে আর পান্তুকে ফোন করে এইসব কথা বললাম। তাদের কথাতে আমিও রাজি হয়ে গেলাম। তাছাড়া কোনো উপায় নেই। কথাটা ছিল, বল। আমি প্রিয়াকে সবকিছু বললাম, আজকে যা ঘটেছিল। তুই এক কাজ কর। কি কাজ? কিছুদিনের জন্য আমেরিকা চলে যা। ওখানে গিয়ে কি করব? তারপর প্রিয়া বলল, ওখানে আমার মামাতো বোনদের অফিস রয়েছে, তুই চাইলে সেখানে চাকরি করতে পারিস। ঠিক আছে। তুই একটু অপেক্ষা কর, আমি তার সাথে কথা বলিনি। আচ্ছা, কি আর করব, এত অবহেলা সহ্য করতে পারছি না। অবহেলা করতেও তাও ঠিক আছে, তবে আমার কারণে আজকে আমার বাবা মাকে নিয়ে গালি শুনতে হচ্ছে। হয়তোবা আমার বাচ্চাটাকেও সে ঘৃণা করবে। তাই আমি চাচ্ছি না যে আমার কারণে কেউ কষ্ট পায়। থাকবো না আর এখানে। শুধু শুধু কষ্ট পাওয়া মানে হয় না। দোষ যতটা আমার রয়েছে, ঠিক ততটাই দোষ তারও রয়েছে। সেদিন যদি সে আমাকে আজকের মতো আটকাতো, তাহলে তো আর এত কিছু হতো না। প্রিয়া ফোন দিয়ে কি বলল? কাল তোর রাত 10টায় ফ্লাইট। থ্যাঙ্কস। আমি আর কিছু না বলে ফোন কেটে দিলাম। কষ্ট লাগছে, অনেক কষ্ট। কি যে করি কিছুই মাথায় আসে না। ছবিতে দেখছি সিগারেট খেলে নাকি কষ্ট কমে। দেখি একবার ট্রাই করে। সোজা দোকানে গিয়ে 2 প্যাকেট ব্যানসন নিয়ে এলাম। একটা সিগারেট হাতে নিলাম। ছাদের মাঝখানে বসে আছি। একদম রোদ আমার গায়ে এসে পড়ছে। গরম লাগছে প্রচুর, তবে এখন আর এই গরম কিছুই মনে হচ্ছে না। সিগারেটটা ধরালাম। সিগারেট ধরাতে একটা কথা মনে পড়ে গেল। ক্লাস 10-এ থাকতে একবার সিগারেট খাচ্ছিলাম। সেই সময় সিমি দেখে ফেলে
আর সেদিন সে কি কান্না করেছিল বলে বোঝাতে পারবো না। আর আমাকে দিয়ে বলে নিয়েছিল যেন আর সিগারেট না খাই। তারপর থেকে আর সিগারেটে হাত দিইনি, কিন্তু আজ তা করতে হচ্ছে। আমি বসে বসে সিগারেট খাচ্ছি, আর ঠিক সে সময় সিমি সাজে এলো কাপড় মেলে দিতে। সিমি আমার হাতে সিগারেট দেখেও কিছু বললো না। যে মেয়ে আমার হাতে সিগারেট দেখেও কেঁদে দিত, আর সে মেয়ে আমাকে সিগারেট খেতে দেখেও কিছুই বললো না। কার আশা করছি আমি, যে কিনা এখন আমাকে দু চোখে সহ্য করতে পারে না। দুপুরে না খেয়ে শুধু সিগারেট টানতে থাকলাম। বিকেলবেলা চোখটা একটু লেগে এলো, তাই ছাদেই শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের রিংটোনের শব্দে। প্রান্ত ফোন দিয়েছে। কিছু বলবি? সব কিছু প্যাক করেছিস কিনা তাই জানতে কল দিলাম। না, কাল সকালে করে নেব। ঠিক আছে, ভালো থাক। প্রান্ত তো বলে দিল ভালো থাকতে, কিন্তু চাইলেই কি আর ভালো থাকা যায়? এখন তো রাত 10টা বাজে। সাইডে তাকিয়ে দেখি আরো 1 প্যাকেট সিগারেট রয়েছে। কি আর করবো, আমি নিচে গিয়ে আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিলাম, সাথে সিমির কয়েকটা ছবি। মনে পড়লে না হয় এক পলক ছবিগুলোই দেখবো। সিমি শুয়ে আছে, ঘুমিয়েছে কিনা তা আমি ঠিকভাবে বলতে পারবো না। আমি আবার ছাদে গেলাম, শুরু করে দিলাম সিগারেট খাওয়া। সারা রাত সিগারেট খেলাম, তারপরেও কষ্টটা এক ফোঁটাও কমলো না। মনে চালা কি আর এই সিগারেট দিয়ে মিটাতে পারে? অনেক সিগারেট খাওয়ার ফলে শরীর থেকে গন্ধ আসে। আমি তাড়াতাড়ি নিচে গিয়ে ভালো করে সাবান শ্যাম্পু মেখে গোসল করলাম। ব্রাশ করার পরও মুখ থেকে হালকা সিগারেটের গন্ধ বের হচ্ছিল, তাই মাউথ ওয়াশ দিয়ে ভালো করে কুলি করলাম। 2 দিন আগে শেভ করেছি, তাই আর শেভ করলাম না। হাজার হলেও আমেরিকায় যাব, ভালোভাবে না গেলে কি আর হয়? সিমি এখনো ঘুমিয়ে আছে। আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। বের হবার আগে সিমির কপালে ছোট করে একটা ভালোবাসার স্পর্শ করে দিলাম। নিচে নেমেই আম্মুর সাথে দেখা। এরকম সাজুগুজু আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? এখন তো আমি বিয়ে করেছি, চাকরি না করলে কি দিয়ে হবে, তাই চাকরি করতে যাচ্ছি। তোর বাবার কোম্পানি থাকতে অন্য জায়গায় চাকরি করার কি দরকার? আমি একবার আম্মুকে জড়িয়ে ধরলাম। আমার চোখে পানি চলে এসেছে। যে জায়গায় যাচ্ছি জানি না কবে এখানে আসা হবে। আম্মু, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে আমি বাসা থেকে চলে এলাম। আম্মু অনেক অবাক হয়েছে, কারণ যে ছেলে কোনোদিন নিজের দোষ স্বীকার করে না, আর সেই ছেলেই ক্ষমা চাচ্ছে। আমি প্রান্তকে কল দিলাম। কই তুই? দাঁড়া, আসছি। আমি একটু দাঁড়িয়ে থাকলাম। একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়িতে প্রিয়া আর প্রান্ত 2 জনে ছিল। আমরা একসাথে এয়ারপোর্টে পৌঁছালাম। মজার ব্যাপার, তারাও আমার সাথে আমেরিকা যাবে, আর আমি যতদিন ওখানে থাকবো তারাও ওখানে থাকবে। চলে এলাম আমেরিকা। আজকে রেস্ট নিলাম, কাল থেকে অফিস শুরু। সকালবেলা রেডি হয়ে অফিসে গেলাম 3 জনে। ব্যাপারটা অন্যরকম লাগলো আমার কাছে। আমি বসের সেক্রেটারি হিসেবে নিয়োগ হলাম, আর ওরা দুজন সাধারণ কর্মচারী হিসেবে। যাই হোক, বসের কাছে যাই। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ম্যাডামকে দেখে তো আমি অবাক, কারণ ম্যাডামটা ছিল তানজিলা। আপনি এখানে? হ্যাঁ, কিন্তু এখানে তো। জানি আপনি কি জিজ্ঞেস করবেন। আমি প্রিয়ার মামাতো বোন। ও, আসেন আসেন। আমি চুপচাপ বসে পড়লাম। আপনি কি নার্ভাস ফিল করছেন? হ্যাঁ, মানে এটাই আমার প্রথম জব তো, তাই। আপনি কোনো চিন্তা করিয়েন না, ম্যানেজার সাহেব আপনার কাজ বুঝিয়ে দেবে। ম্যানেজার, ইয়েস ম্যাম। ওনাকে ওনার কাজ বুঝিয়ে দিন। ওকে ম্যাম। স্যার, কাম উইথ মি। আমি ওনার সাথে গেলাম। তিনি আমাকে আমার কেবিন দেখিয়ে দিলেন, আর আমাকে আমার কাজটা বুঝিয়ে দিলেন। আমার কেবিনটা ম্যাডামের কেবিনের সাথে লাগানো, মাঝে শুধু কাজ দেওয়া। কাচের ওপার থেকে ওপার স্পষ্ট দেখা যাচ্ছে। ম্যাডাম আমাকে ডেকে পাঠালো। ম্যাডাম, আসতে পারি? আসেন, বসেন। জি, কিছু বলবেন? আগে আমাকে আপনি আর ম্যাডাম বলা বন্ধ করুন। কিন্তু আপনি তো আমার ম্যাডাম, আপনাকে আমি কিভাবে নাম ধরে ডাকবো? বলছি তো, করো। জি। বলো কি খাবে, চা না কফি? চা। তানজিলা চা অর্ডার করলো। সে আমার ব্যাপারে ছোটখাটো কথা জিজ্ঞেস করেছে। পিয়ন চা দিয়ে গেল। আমি চা খাচ্ছি আর তানজিলার কথার উত্তর দিচ্ছি। চা খাওয়া শেষে আমি আমার কেবিনে এসে টুকিটাকি কাজ করতে লাগলাম। প্রথম দিন বলে মনে হয় কম কাজ দিয়েছে। লাঞ্চ টাইমে সময় হলো। আমি, প্রান্ত আর প্রিয়া একসাথে ক্যান্টিনে গেলাম। 3 জন মিলে মজা করছি আর খাচ্ছি। বন্ধুদের সাথে থাকার মজা আলাদা। আমি এখানে একা এলে হয়তো এত মজা হতো না। কি আর করার, ভাগ্যটা তো আর আমার হাতে নেই। যদিও বা আমি চেষ্টা করেছি ভাগ্যটাকে বদলানোর,
হাজার চেষ্টা করেও পারলাম না, কিন্তু হাল ছাড়বো না। একদিন না একদিন ভাগ্য ঠিক আমার সহায় হবে। খারাপ সময় যেহেতু এসেছে, ভালো সময় ঠিক একদিন না একদিন আসবে। অফিসে নিচে ক্যান্টিন থাকায় ওপর থেকে সবকিছু দেখা যায়। ওপরে তাকিয়ে দেখি তানজিলা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমি সেদিকে খেয়াল না করে চুপচাপ খেতে থাকলাম। খাওয়া শেষে কেবিনে গেলাম আর একটু কাজ করলাম। বিকেল 5টায় অফিস শেষ হয়ে গেল। আমরা খাচ্ছিলাম, আর ঠিক সেই সময় তানজিলা গাড়ি নিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। এসো তোমরা। না, ঠিক আছে, আমরা যেতে পারবো। তুমি কি জানো তোমরা কোথায় যাবে? আমি জানি না, তবে প্রিয়া জানে। আমি তোমাদের ড্রপ করে দিই। উঠে যা না। আমি আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম। প্রিয়ার প্রান্ত আগেই পেছনের সিটে বসে পড়েছে, তাই আমাকে বাধ্য হয়ে তানজিলার পাশে বসতে হলো। তানজিলা এত বড় লোক, তারপরে ওর ড্রাইভার নেই। কথাটা যেন কেমন লাগছে। গাড়ি এসে থামলো বড় একটি বাড়ির সামনে। দেখতে এত সুন্দর কি যে বলবো, আর বাড়িটাও বিশাল। বাড়িতে আমরা সবাই একসাথে ঢুকলাম। পুরো বাড়িটাতে তানজিলার ছবি রয়েছে, তার মানে এটা তানজিলাদের বাড়ি। বাড়িটা শুধু কয়েকটা কাজের লোক রয়েছে, আর কেউ নেই। তোমার পরিবারের মানুষ কই? আমার পরিবার বলতে কেউ নেই, আমি অনাথ। চুপ কর তো, এসব কথা সবসময় বলবে না। আচ্ছা, তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। জরিনা খাবার রেডি করুক ততক্ষণে। জরিনা হচ্ছে কাজের পোয়া। আমরা সবাই রুমে গেলাম আর ফ্রেশ হলাম। আমার রুমটা দোতলায়, তানজিলার পাশের রুমে। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমরা সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আমরা সবাই একসাথে খেলাম। খাওয়ার পর সবাই মিলে ছাদে গেলাম। 4 জন মিলে ভালোই মজা হচ্ছে। একটু পর আমি আমার রুমে চলে এলাম। এসে শুয়ে গেম খেলছি। হঠাৎ আমার রুমে তানজিলা এলো। কি করছো? গেমস খেলছি। কি গেম? পাবজি। তোমাকে একটা কথা বলবো। বলো। কথাটা রাখবি তো? রাখতে পারার মতো হলে রাখবো। আমাকে এই গেমটা খেলা শেখাবে? অবশ্যই। আমি তানজিলাকে গেমের ব্যাপারে সবকিছু বলে দিলাম। ও খুব তাড়াতাড়ি শিখে গেল। গেম খেলার পর ওর আবার কথা বলার ইচ্ছে হলো। লাগলাম কথা বলতে বলতে রাত 1টা বেজে গেছে। আমার তো ঘুম বুলেটের ট্রেনের মতো আসে, কিন্তু ওর সেদিকে খেয়ালই নেই। রাত তো অনেক হলো, ঘুমাবে কখন? মাত্র 1টা বাজছে, আমি তো রাত 3টায় ঘুম যাই। ওর কথা শুনে তো আমি এখন অজ্ঞান হয়ে যাব। এমনিতেই ওর সাথে ভকভক করতে করতে মুখ ব্যথা হয়ে গেছে, আর পারছি না আমি। কি যে করি। তুমি কয়টার দিকে ঘুম যাও? 11টায়। এখন তো অনেক রাত হলো, ঘুমাচ্ছ না কেন? লাউ ঠেলা, ও তো আমাকে ঘুমাতে দিচ্ছে না, আবার জিজ্ঞেস করছে কেন ঘুমাচ্ছি না। সত্যি মেয়েদের মন বোঝা বড়ই কঠিন একটা কাজ। ঘুমাও তাহলে। এই তো এখনই ঘুমাবো। ও তো উঠছেই না, আমি ঘুমাবো কেমন করে? তুমি না গেলে কেমন করে ঘুমাবো? হ্যাঁ তাই তো, তার থেকে ভালো একসাথেই ঘুমাই। কথাটা সে ফাজলামি করে বলল। এই কথাটা আমার মনে কয়েকদিন আগে ঘটে যাওয়া কথা মনে করে দিল। না, কোনো মতেই না। যাও, চুপচাপ ঘুমাও। আচ্ছা যাচ্ছি বাবা, গুড নাইট। গুড নাইট। যাক, রেডিওটা তাহলে গেল। এখন একটু ঘুমাই। সকালবেলা 8:30-এ আবার অফিস আছে। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমি আবার গান না শুনলে ঘুমাতে পারি না। ব্যাগে আমার হেডফোন আছে। ব্যাগ থেকে হেডফোন বের করার সময় সিমের ছবিতে নজর গেল। ভাবছিলাম ছবিটা নেব না, এটা ভেবেই হেডফোন দিয়ে বিছানায় চলে গেলাম, কিন্তু না, পারলাম না। আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে সিমের ছবিটা বের করলাম আর বিছানায় গিয়ে বসলাম। 2 দিন হয়ে গেল সিমিকে দেখা। ছবিটার দিকে একদিনে তাকিয়ে আছি। কি সুন্দর হাসি, মায়াবী মুখ, আরো কত কিছু আছে। সেসব বললে আর গল্প লেখা হবে না, তাই কমের উপর দিয়ে চালিয়ে দিলাম। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিচের অনিচ্ছায় আমার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। আমি এখন বুঝতে পারছি না সে কি আমাকে সত্যিই ভালোবাসতো, নাকি পছন্দ করত, নাকি কোনটাই করতো, নাকি কোনোটাই করতো না। কেউ কাউকে ভালোবাসলে এভাবে ভুল বোঝে না। মানছি আমার দোষ ছিল, তবে সেখানে তারও দোষ কম ছিল না। কোনো মতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা। এই ওঠো, আর কত ঘুমাবে? হুম অফিসে যাবে না? তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আছি। তানজিলা চলে গেল। আমি ফ্রেশ হতে ঢুকলাম। রাতে ঠিক মতো ঘুমাতে দিল না, আর এখন এত সকালে ঘুম থেকে ডেকে তুলল। ও তো আমার পরেই ঘুমায়, তাহলে এত সকালে ওঠে কেমন করে? হয়তো অভ্যাস হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। ঘড়িতে তাকিয়ে দেখি অফিসে শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি রয়েছে। আর একটু ঘুমাতে দিলে কি এমন হতো। নিচে গেলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এখানে আম্মুর কথা খুব মনে পড়ে গেল। কত আদর যত্নই না বড় হয়েছি।
এক কথায় যাকে বলে রাজকুমারের মতো, কিন্তু এখানে রাখালও ধরা যাবে না। যদিও এখানে ভালোই আছি, তবে প্রিয় মানুষগুলোর সাথে থাকলে হয়তো আরও ভালো থাকতাম। অফিসে গেলাম, সবাই নিজ নিজ জায়গায় কাজ করছে। আমি টুকিটাকি কাজ করে বসে আছি, কোনো কাজ নেই ধরতে গেলে। অন্যদিকে প্রিয়া আর প্রান্ত তাদের প্রেমালাপ একদম রকেটের গতিতে চালাচ্ছে। তানজিলা আমাকে ডেকে পাঠালো, গেলাম। যাও গিয়ে আমাকে পাবজি গেমে ইনভাইট করো। অফিস টাইমে গেম খেললে তো এত বড় নাম করা অফিস ঢুকতে বেশি সময় লাগবে না। তোমাকে এত ভাবতে হবে না, যা বলছি করো। আমিও গেলাম, তার কথা মতো তার সাথে খেলতে লাগলাম। খেলা শেষে একটু হাঁটতে বের হলাম। আহা, কি ব্যথাই না করছে মাজাটা। বসে থেকে থেকে মাজায় ব্যথা হয়ে গেছে। লাঞ্চ টাইমের সময় হয়ে গেল। প্রিয়া ডেকেছিল, তবে আমি তাদের আগেই পাঠিয়ে দিয়েছি। ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম, আর ঠিক সেই সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায়। ওর নাম মেরিন, এই অফিসে চাকরি করে। সরি। ইটস ওকে। আমাদের দেশে হলে এতক্ষণ কয়েকটা চর খাওয়া হয়ে যেত। ক্যান্টিনে গেলাম, মেরিন আমার সাথে আছে। ওর সাথে ভালোই বন্ধুত্ব হলো। আমার কেবিনের সামনেই তার ডেস্ক। নিয়ম মাফিক যা হয় তাই হলো। অফিস থেকে বাসায়, বাসা থেকে অফিস। অফিসে গিয়ে দেখলাম যে মেরিনের ডেস্কে একটা ছেলে বসে কাজ করছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম ও কোথায়। সে বলল মেরিনের ডেস্ক চেঞ্জ করা হয়েছে। যাই হোক, এভাবে আমার জীবন চলতে থাকলো। চলতে চলতে 5 বছর পার হয়ে গেল। এই 5 বছরে তানজিলার সাথে আমার ভালোই বন্ধুত্ব তৈরি হয়েছে। প্রান্ত আর প্রিয়াও 3 বছর আগে বিয়ে করেছে, আর এখন তাদের ফুটফুটে একটা ছেলে সন্তানও রয়েছে। কেবিনে বসে কাজ করছি, আর তখনই তানজিলা আমাকে ডেকে পাঠালো। গিয়ে শুনলাম আজ আমাদের আর্জেন্ট বাংলাদেশে যেতে হবে, কারণ সেখানে যেতে 2 দিন সময় লাগবে। এক কোম্পানির সাথে মিটিং রয়েছে। আমরা 5 জন তাড়াতাড়ি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বাংলাদেশে পৌঁছে আমরা সোজা মিটিংয়ে ঢুকলাম, আর দেখলাম যে আমার আব্বুও রয়েছে সেখানে। আব্বু হয়তো আমাকে দেখতে পায়নি, তাই আমি তানজিলাকে বললাম যে আমাকে এখনই বাথরুমে যেতে হবে। আমি সেখান থেকে চলে আসলাম, খুব ক্লান্ত লাগছে, তাই একটু মুখ হাত ধুয়ে ওয়াশরুমে ঢুকলাম। মুখ হাত ধোয়ার পর অফিসে হাঁটাহাঁটি করছিলাম। ঠিক সে সময় আমার নজর গেল একটা বাচ্চা মেয়ের ওপর। দেখতে এত কিউট, আর কি বলবো, শান্ত হয়ে বসে আছে। সাধারণত এইসব বয়সের বাচ্চারা এরকম হয়ে থাকে না। বাচ্চাটা চকলেট খাচ্ছে আর চারদিকে তাকাচ্ছে। আমি কি বাচ্চাটার পাশে বসলাম। হাই কিউটি। আসসালামু আলাইকুম। আমি তো অবাক, এই বয়স থেকেই সালাম দিতে শিখে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানেন না কারোর সাথে কথা বলতে গেলে প্রথমে সালাম দিতে হয়? বাচ্চা তাই তোতলা তোতলা করে কথা বলছে। সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, আম্মু বলেছে কেউ যদি ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে। তোমার নাম কি? রীতি। হাউ সুইট নেম। এখানে কার সাথে এসেছো? আম্মুর সাথে। আপনি কাল সাথে এসেছেন? বন্ধুর সাথে। ওর চকলেট শেষ হয়ে গেছে। তুমি চকলেট খেতে কি খুব পছন্দ করো? হ্যাঁ, আমার চকলেট খেতে খুব ভালো লাগে। আমার কাছে কয়েকটা চকলেট ছিল, সেগুলো তাকে দিলাম। এই নাও তোমার চকলেট। না, নিব না। কেন নেবে না? আম্মু বারণ করেছে অপরিচিত কালো কিছু নিতে না। কিন্তু এখন তো আমরা বন্ধু হয়ে গেছি। কিভাবে হলাম? এখনো তো আপনার নাম জানি না। আমার নাম রিফাত। এবার চকলেট নাও, খেতে দারুণ। আপনি তাও চকলেট খান? হ্যাঁ, প্রচুর চকলেট খায়। সত্যি? হ্যাঁ, এবার নাও। রিদি আমার কাছ থেকে চকলেট নিল। আমি বাচ্চাটার সাথে অদ্ভুত মায়ে জড়িয়ে গেছি। কি যে আছে এই বাচ্চা মেয়েটার মধ্যে, মনে হচ্ছে ওর সাথে আমার কতদিনের সম্পর্ক। কিন্তু আজকে এই বাচ্চাটাকে প্রথম দেখলাম। রিদির সাথে কথা বলতে বলতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে কিছু টেরই পেলাম না। রিদি হয়তো ক্লান্ত হয়ে গেছে। আমি ঘুম যাব। আচ্ছা এসো, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। রিদি এক কথায় রাজি হয়ে গেল। রিদি আমার বুকে মাথা রাখলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আজকে মনে হচ্ছে বুকটা একটু ভরা ভরা লাগছে। আজকে অনেকদিন পর শান্তি অনুভব করছি। অফিসের সবাই আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? আসলে স্যার, রিদি মামুনি বস আর ওর আম্মু ছাড়া কারো কাছে যায় না, কথাও কম বলে, কিন্তু আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললো, আর এখন তো আপনার বুকে ঘুমাচ্ছে। সেরকম কিছুই না, আপনারা কাজে মনোযোগ দেন। একটু পর তানজিলা এলো। তুমি ঠিক আছো তো? আর এই বাচ্চাটা কে? হ্যাঁ ঠিক আছে, বাচ্চাটা অফিসের কারো হবে হয়তো। এখন চলো যাই, হোটেলে গিয়ে রেস্ট নিই। আমি রিদিকে পিয়নের কাছে দিয়ে চলে আসলাম। হোটেলে গিয়ে সবাই ফ্রেশ হলাম।
আমি একটু ঘুমিয়ে গেলাম। অন্যদিকে কি হয়েছে আম্মু? এখন কেন ঘুমাচ্ছ? ক্লান্ত লাগছিল তাই। কি করেছো যে ক্লান্ত হয়ে গেছো? একজন আঙ্কেলের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি। জানো আম্মু, আঙ্কেলটা খুব ভালো। এখন বাসা চলো, বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাবো। আমার ঘুম ভাঙলো, কিন্তু বুঝতে পারছি না এটা সকাল না বিকাল। আমার প্রায় এমন হয়, ফোনটা হাতে নিয়ে বুঝতে পারলাম এটা বিকাল। আমি ফ্রেশ হলাম, একটু পর সবাই একসাথে হলাম। সবার কথা, আজ অনেকদিন পর দেশে ফিরেছি, তাই ঘুরতে যাবে। সবাই মিলে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরির পর ভাবলাম একটু পার্কে যাই। সন্ধ্যার সময় আবার পার্কে বসে থাকতে অনেক মজা লাগে। সবাই পার্কে গিয়ে বসলাম। একটু পর যখন চলে আসবো, তখন কে যেন পেছন থেকে আমার হাত ধরে টান দিল। পেছনে ঘুরে দেখি এটা রিদি। আরে কিউটি, তুমি এখানে? আম্মুর সাথে ঘুরতে এসেছি। একটু পেছনেই তার আম্মু দাঁড়িয়েছিল। আমি পেছনে তাকাতে দেখি এটা সিমি। সিমিকে আজ এতদিন পর দেখবো, সেটা কখনো ভাবিনি। সিমি, তুমি এখানে? সিমি কোনো কথা বলছে না, একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওর চোখ দিয়ে অঝরে পানি বেয়ে যাচ্ছে। সিমি কিছু বলতে যাবে, ঠিক তখনই কি হলো? হোটেলে যেতে হবে তো, তাড়াতাড়ি চলো। কি জানি সিমি কি ভাবলো, আমার কাছে এসে বিয়ে করে নিয়েছো তাহলে আর? হ্যাঁ, তোমার ছেলেটাও সুন্দর হয়েছে, ভালো থেকো তুমি। কথাটুকু বলে সিমি রিদিকে কোলে করে নিয়ে চলে গেল। তানজিলার কোলে তখন প্রান্ত ছেলে আহান ছিল। সিমি হয়তো ভেবেছে যে আমি বিয়ে করে নিয়েছি, কিন্তু ও কি জানে ওকে ছাড়া আমি আর কাউকে নিয়ে ভাবতে পারি না। আমার পুরো হৃদয় জুড়ে তার নাম লেখা রয়েছে। সেটা কি ও জানে? না, ও কিছুই জানে না। সারা জীবন শুধু আমাকে ভুল বুঝে গেল। শুধুমাত্র ভুল বোঝার কারণে আজ জীবনটা উল্টা পাল্টা হয়ে আছে। আমাকে একবার জিজ্ঞেস করলে কি তার খুব ক্ষতি হয়েছে তো? আর রিদি তাহলে আমারই সন্তান, যার কারণে হয়তো ওর সাথে মিলনটা হয়েছে। হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলা আমাদের বাসায় যেতে হবে, যাব আর সিমিকে সবকিছু বলে দেব। এইভাবে খুশি লাগছে, কালকে সবার সাথে দেখা করতে পারবো। কাল সবাইকে সারপ্রাইজ দিয়ে দিতে হবে। সকালবেলা সব কাজ সেরে বেলা 8টার দিকে আমার চিরচেনা বাসার দিকে রওনা দিলাম। বাসার ওখানে পৌঁছালাম। ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। বাড়িটা ফুল দিয়ে সাজানো রয়েছে, আর গেটে বড় বড় করে লেখা আছে হামিদ ওয়েট সিমি। যে করে হোক এ বিয়ে আমাকে আটকাতে হবে। আমি তাড়াতাড়ি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে প্রথমে আম্মুর সাথে দেখা। আম্মু আমাকে দেখে কেঁদে দিল আর জড়িয়ে ধরল। এতদিন কোথায় ছিলি বাবা? আমার কথা বাদ দাও, আগে বলো সিমি কোথায়? সিমিকে উপরে সাজাচ্ছে। তার মানে বাইরে যা দেখলাম তা সত্যি? হ্যাঁ। আমি তাড়াতাড়ি উপরে গেলাম। সিমির ঘরে ওকে সাজাচ্ছে। আমি সে ঘরে ঢুকে গেলাম। সবাই আমাকে দেখে অবাক হয়ে অবাক। দয়া করে সিমি ছাড়া সবাই বাইরে যান। সবাই চলে গেল। এখানে কেন এসেছিস? তোমার ভুল ভাঙাতে। আর কি ভুল ভাঙাবি রে তুই? আসলে তুমি গতকাল যা দেখেছো তা ঠিক ছিল না। পাগল পেয়েছিস তাই না? না, যা সত্যি তাই বলছি। চুপ কর। আমি কি দেখেছি আর কি দেখিনি সেটা আমার ব্যাপার। আর দয়া করে আজ কোনো ঝামেলা করিস না। আজ আমার বিয়ে, সেটা নিশ্চয়ই জানিস। জানি, তবে দয়া করে তুমি এ বিয়ে করো না। কেন করবো না শুনি? কারণ তুমি শুধু আমার, আর কারো হতে পারো না। আমি শুধু তোর? এ কথা তুই কেমন করে বললি? এতদিন কই ছিলি তুই? আমার মেয়েটা তার জন্মের পর থেকে তার বাবার আদর পায়নি। বাবা কি জিনিস সেটাও বুঝতে পারেনি। যখন ওকে নিয়ে বাইরে ঘুরতে যেতাম, তখনও অন্যের বাবার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতো। আমাকে জিজ্ঞেস করতে করতে ও এখন ক্লান্ত হয়ে গেছে যে কখন ওর বাবা ওর কাছে আসবে। তখন কই ছিলি তুই, যখন তোর প্রয়োজন ছিল আমাদের? এখন সব দোষ আমাকে দিচ্ছ। তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কতটা অবহেলা করেছো? আমার পরিবার আমাকে কতটা অবহেলা করেছে, যে কারণে আমাকে এতটা অবহেলা করেছো। সেখানে তো তোমারও দোষ ছিল। কেন কেন সেদিন তুমি কেন আমাকে আটকালে না? কেন আটকালে না বলো? হয়েছে তোর কথা, এখন তুই যা এখান থেকে। দয়া করে এই বিয়েটা তুমি করো না। আমি তোমার পায়ে পড়ছি। তুমি শুধু আমার, আর কারো হতে পারো না। পা ছাড় আমার। আগে বলো তুমি এ বিয়ে করবে না? যদি তুই আমার পা না ছাড়িস তাহলে আজকে আমি এই মুহূর্তে আত্মহত্যা করতে বাধ্য হব। না, এ কথার মুখ দিয়েও কোনোদিন বের করবে না। সিমি আমাকে জড়িয়ে নিয়ে, বেয়াদব কথাকার, নিজের বউ বাচ্চা থাকতে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছিস, লজ্জা করে না তোর? আমার বউ বলতে তুমি, আর বাচ্চা বলতে দিদি, তাছাড়া আর কেউ নেই।
তাহলে সেদিন পার্কে কি আমি ভুল দেখেছি নাকি? দেখনি, তবে যা ভেবেছো তা ভুল ছিল। মেয়েটা ছিল আমার বস, আর বাচ্চাটা ছিল প্রান্তর। হয়েছে আর কিছু? মানে তুমি বিশ্বাস করছো না? না, করছি না। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই পার্লারের মেয়েগুলো এসে বলল যে বিয়ের সময় হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি সাজাতে হবে, যার জন্য আমাকে বাড়ি যেতে বলছে। সেমি, তুমি একটা কথা মনে রাখো, যে সময় তোমার বিয়ে হয়ে যাবে সেই সময় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। এই বলে আমি ঘর থেকে বের হয়ে আসলাম। ঘর থেকে বের হয়ে আমি আমার ঘরের দিকে গেলাম। ঘরে ঢুকে দেখলাম সবকিছুই আগের মতো আছে, সবকিছুই গোছানো রয়েছে। বিছানায় একটু বসলাম, একটু শুয়ে থাকলাম। কতগুলো বছর পর আজ আমার ঘরে শুয়ে আছি। পাশে যদি সিমি থাকতো তাহলে আরো ভালো লাগতো, কিন্তু আফসোস, আজ থেকে সে অন্য কারো হয়ে যাবে। আর হয়তো বা আজকে আমার শেষ দিন। জীবনে যদি নিজের ভালোবাসার মানুষটাকে অন্যর হতে দেখি তাহলে কেমন করে চলবে? আগে যখনই শুনতাম কেউ প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে, তখন ভাবতাম এটা আবার এমন কি ব্যাপার যে আত্মহত্যা করতে হবে। কিন্তু আজ বুঝতে পারছি কেন কেউ আত্মহত্যা করে। যদিও বা এটা ঠিক না, তবে সিমিকে ছাড়া বেঁচে থেকেই বা কি করবো? এতগুলো বছর অপেক্ষা করলাম, যদি সবকিছু ঠিক হয়ে যায় তবে হয়তো আমার বাকি সুখ নেই। একটু পর আম্মু এলো। কি হয়েছে তোর? কিছুই না। তাহলে তোর মুখ এমন কালো হয়ে আছে? আমি আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আম্মু, যে করেই হোক বিয়েটা আটকাও আম্মু, আমি চোখে যেন বাঁচবো না আম্মু। আম্মু, দয়া করে কিছু একটা করো, বিয়েটা আটকাও। এখন আর এ বিয়ে আটকানো সম্ভব নয়। তোর বাবা এ বিয়ে ঠিক করে ফেলেছে। সিমি এতদিন বিয়ে করতে নারাজ ছিল, কিন্তু গতকাল সে নিজেই বলেছে সে বিয়ে করতে চায়। ও আচ্ছা, তুই এসব ভুলে নতুন করে শুরু করার চেষ্টা কর। রিদিকে একটু ডেকে আনো। আম্মু রিদিকে ডাকতে গেল। আম্মু তো বললো সবকিছু নতুন করে শুরু করতে। সবকিছু কি এতই সহজ? আর এই বিয়েতে যদি সিমির মত থাকে তাহলে তো আর কিছুই করার নেই। আচ্ছা, সিমির বিয়ের পর রিদির কি হবে? আম্মু রিদিকে নিয়ে এলো। আম্মু, সিমির বিয়ের পর রিদির কি হবে? ওরা রিদিকে নিয়ে নেবে বলেছে। আমার আর তাহলে কোনো চিন্তা নেই। আমি রিদির সাথে খেলতে লাগলাম। দেখতে দেখতে বিয়ের সময় হয়ে এলো। অনেক মানুষজন দেখতে এসেছে। বরের গাড়ি এসে গেছে, বাচ্চারা হইচই করছে। আর সবার জন্য আনন্দের দিন হলো। আমার কেমন যেন লাগছে। সিমিকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে। সিমিকে কাজী সাহেব কবুল বলতে বলেছে। সিমি আমার দিকে তাকালো। আমি বুঝে গেছি ও এখনই কবুল বলে দেবে, তাই রিদিকে একটু আদর করে দিলাম। আমার চোখের পানি জমে গেছে। তারপরও সিমির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। বের হতে যাব, আর ঠিক তখনই একটা গাড়ি এসে ধাক্কা মারে আমাকে, যার ফলে বিকট আওয়াজ হয়। মিনিটেই মানুষে ভিড় জমে গেছে। আমার চোখ বুজে আসছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সবকিছু আবসা দেখছি। আবসা আলো দেখলাম যে সিমি দৌড়ে আসে। হয়তো দেখতে আসে বেঁচে আছি নাকি মরে গেছি। আমার চোখ বন্ধ হয়ে গেল, আর কিছুই দেখতে পাচ্ছি না, নাড়াচাড়াও করতে পারছি না। কিন্তু আমি বুঝতে পারছি কে যেন আমার মাথাটা তার খুলে নিয়ে আছে। কিছুই বুঝতে পারছি না। এখন আমার ভেতরে আর কিছুই অনুভব করতে পারছি না। হয়তো এই যাত্রায় আর বাঁচতে পারবো না। এখন আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যদি আর একবার বাঁচার সুযোগ পাই তাহলে আর কোনোদিন মরার নাম নেব না। এখন হয়তো আমি মৃত্যুর একদম সামনাসামনি রয়েছি। সবাই আমাকে ধরাধরি করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম আর হয়তো বাঁচতে পারবো না, কিন্তু না, আল্লাহ তাআলা আমাকে আবার জীবন ভিক্ষা দিল। আমি চোখ খুললাম, চারদিকে তাকিয়ে দেখলাম মাথার উপরে একটা ফ্যান করছে। বিছানার পাশে কয়েকটা মেশিন রয়েছে। তার মানে এখন আমি হাসপাতালে আছি, বেঁচে আছি, এটাই আল্লাহর রহমত। জীবন থাকতে আর মরার নাম মুখেও নেব না। কে যেন কেবিনে প্রবেশ করলো। তাকিয়ে দেখলাম আম্মু। বাবা, তোর জ্ঞান ফিরেছে? দাঁড়া, সবাইকে খবর দিই। আম্মু সবাইকে খবর দিতে গেল। ডাক্তার এলো। এখন কেমন লাগছে আপনার? ভালো। মানতে হবে আপনার ভাগ্য অনেক ভালো। কেন? কারণ আপনাকে যে সময় হাসপাতালে আনা হয়েছিল আর আপনার যা অবস্থা হয়েছিল তাতে আপনার বাঁচা একদম অসম্ভব ছিল। সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আপনি রেস্ট নিন তাহলে। ডাক্তার চলে গেল। একা একা শুয়ে আছি। শরীরে এখনো প্রচন্ড ব্যথা করছে, বিশেষ করে হাত আর পায়ে। শরীর তো নাড়াচাড়াও করতে পারছি না, তাই ফ্যানের দিকে তাকিয়ে আছি আর ভাবছি হয়তো সিমির বিয়ে হয়ে গেছে, খুব সুখেই আছে হয়তো।
থাকবেই বা না কেন? কমপক্ষে আমার মতো বিশ্বাসঘাতকের সাথে তো নেই। আমার চিন্তা হচ্ছে হৃদিকে নিয়ে। কেমন আছে আমার মেয়েটা? হয়তো সেও ভালো আছে। ভালো থাক না ভালোবাসার মানুষগুলো। একটু পর কেবিনে আমার আত্মীয় স্বজনদের ভিড় লেগে গেল। সবাই খুশি হয়েছে আমাকে বেঁচে থাকতে দেখে। আমার খুব ভালো লাগছে সবার সাথে দেখা করে। আস্তে আস্তে সবাই যেতে লাগলো। একটু পর প্রান্ত এলো। কেমন আছিস দোস্ত? হাসি কোনো রকম। প্রান্তর সাথে টুকিটাকি কথার ভিতরে জিজ্ঞেস করলাম, সিমির বিয়ে হয়ে গেছে তাই না রে? সিমির বিয়ে হয়ে? থাক, বলতে হবে না। ও সুখে থাকে এটাই আমি চাই। প্রান্ত আবার কি বলতে যাচ্ছিল, আর তখনই সিমি এলো। সিমি প্রান্তকে যেতে বলল। প্রান্ত চলে গেলে সিমি আমার কাছে এসে বসলো। এখন কেমন লাগছে তোমার? কি হয়েছে? তোমার কথা বলছো না কেন? কি করতে এখানে এসেছো? দেখতে এসেছো কিভাবে বেঁচে গেলাম? যা ভাবছো তা নয়, আমি সত্যি তোমায় ভালোবাসি। ছাড় আমাকে। তোর লজ্জা করে না নিজের স্বামী রেখে অন্য পুরুষকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলতে? এভাবে আরো অপমান করার পর সিমি কাঁদতে কাঁদতে কেবিনের বাইরে চলে গেল। আমি কি ভুল করলাম? না, ঠিকই করেছি। একটু পরে রীতি আব্বু আব্বু করতে করতে কেবিনে এলো আর এসে আমাকে জড়িয়ে ধরলো। আব্বু, এতদিন তুমি আমার সাথে কথা বলনি কেন? আমি ভাবছি রিদি কেমন করে জানলো আমি ওর আব্বু। যেভাবে জানো, আমার মেয়ে আমাকে আব্বু বলে ডেকেছে। এই তো মামনি, আজ থেকে রোজ কথা বলবো। আমার শরীরে ব্যথা থাকলেও রিদিকে কেন যেন জড়িয়ে ধরতে সক্ষম হলাম। আমার মেয়ে আজ প্রথম আব্বু বলে ডাকছে। খুশিতে চোখে পানি জমা হয়ে গেল। আমি শুয়ে আছি আর রিদি আমার বুকে শুয়ে আছে। রিদির সাথে নানা ব্যাপারে কথা বলছি। মামনি, তোমার নতুন আব্বু তোমায় কেমন ভালোবাসে? নতুন আব্বু মানে? তুমি তো আমার একমাত্র আব্বু। তোমার আম্মু যাকে আবার বিয়ে করেছে সে হচ্ছে তোমার নতুন আব্বু। কিন্তু আম্মু তো কাউকে বিয়ে করেনি। আমি তো ওর কথা শুনে অবাক। সিমি বিয়ে করেনি? জানো আব্বু, যখন থেকে তুমি অসুস্থ হয়েছো তখন থেকে রোজ দিনরাত আম্মু এখানে থাকতো, তোমার সেবা করতো। একদিন আম্মুকে জিজ্ঞেস করি, তুমি আঙ্কেলের এত সেবা কেন করছো? তখন আম্মু বলে, তুমি আমার আব্বু। আমি কত বড় ভুল করে ফেললাম। ছি, আমার উচিত ছিল পান্থর পুরো কথা শোনার, আর খামাখা সিমিকে এতগুলো কথা শুনিয়ে দিলাম। এখন কি সিমি আমাকে ক্ষমা করবে? আমি হাসপাতালে আরো 7 দিন থাকলাম। তারপর আমাকে রিলিজ দিল। এই 7 দিনে অনেকে আমার সাথে দেখা করতে আসলেও সিমি আসেনি। আজকে বাসায় যাচ্ছি, তাও সিমি আসেনি। বাসায় পৌঁছালাম, আমাকে আমার ঘরে রাখা হলো। আমি শুয়ে আছি আর ভাবছি সিমি তো কোথাও দেখলাম না। হাসপাতাল থেকে রিলিজ দিল, আমি পুরোপুরি সুস্থ হইনি। এভাবেই কয়েকদিন চলে গেল। রাতের বেলা শুয়ে আছি আর তখনই সিমি ঘরে খাবার নিয়ে প্রবেশ করলো। সরি, আমি আসতে চাইনি, তবে আম্মু বিজি আছে তাই খাবারটা দিতে এলাম। আমার হাতে ব্যথা, একটু খাইয়ে দিলে ভালো হতো। সিমি কোনো কথা না বলে হাত ধুয়ে এসে খাইয়ে দিতে লাগলো। আচ্ছা, অনেকদিন পর তৃপ্তি করে খাচ্ছি। খাওয়া শেষে সিমি তাড়াতাড়ি চলে গেল। কোনো কাজ ছাড়া সিমি আমার সামনে আসে না, তাই ভাবলাম যে করে হোক সিমিকে মানাতে হবে। আমার পুরোপুরি সুস্থ হতে 2 মাস সময় লাগলো। রাতে আমি আর রিদি খেলছিলাম, তখন রিদিকে বললাম যাতে ওর আম্মুকে এখানে পাঠায়, আর রিদিকে ওর দাদির কাছে যেতে বললাম। যা ভাবা তাই কাজ, রিদি সিমিকে এখানে পাঠালো। বলো, কি বলবে? আমি গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কি হলো, দরজা কেন বন্ধ করছো? আমি ধীরে ধীরে সিমির দিকে এগিয়ে গেলাম আর ওকে জড়িয়ে ধরলাম। এবার থাপ্পড় দেয়নি। কেন এমন করছো আমার সাথে? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। সিমি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও তোমাকে বড্ড ভালোবাসি। আমার ভুল হয়েছে তোমাকে না বিশ্বাস করে, আর আমি মানছি যে সেদিন আমারও দোষ ছিল। আর কোনোদিন এমন করবো না। সত্যি? হুম, আর কোনোদিনও ছাড়বে না তো? এই জীবন থাকতে কখনো না। অনেকদিন থেকে তোমাকে আদর করিনি, আজ করব। করবে করো, কিন্তু তার আগে লাইটটা অফ করো, নাহলে সবাই দেখে নেবে। ওকে, লাইট অফ। কিসে তো লোকাতে দেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর গল্পটা এখানেই শেষ করছি।